नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामदायिने नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলকে আমার প্রণাম মুকঙ্কর দিবাচালং শ্রী চৈতন্য ঈশ্বর হরি বল। তো আজকে আমাদের হচ্ছে ভক্তি বেসিক বাংলা 3। তো আগামীকাল গৌর পূর্ণিমা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিলাম কিছুক্ষণ আগেই, আগামীকাল গৌর পূর্ণিমা। এবং আমরা সবাই যেটা করব, একটু আগে আমি যেটা বলছিলাম সেটা কন্টিনিউ করি। আমাদের এইমাত্র যারা আজকে অ্যাটেন্ড করতে পারছে না বা পরে রেকর্ডিং শুনবে তাদের জন্য রেকর্ডিং স্টার্ট করলাম, যে আমরা বলছিলাম যে প্লেনের মধ্যে মাস্ক পরার ব্যাপারটা, আমরা নিজেদের আগে মাস্ক পরতে হয়। কারণটা এই যে আমরা নিজেরা আগে যদি মাস্ক পরি আমরা অপরকে হেল্প করতে পারবো। স্পিরিচুয়াল লাইফটাও তাই, ভক্তি জীবনটাও তাই। এই জীবনটা খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন এবার, খুব খুব অ্যাটেন্টিভলি এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে। সেটা হচ্ছে ভক্তি জীবন কেন গুরুত্বপূর্ণ। ভক্তি জীবন কেন গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছে এই, আমরা একটা ট্রেনে জার্নি করছি, ট্রেনে জার্নি করতে করতে মাঝখানে একটা স্টেশন এসছে, সেই স্টেশনে আমরা কিছুক্ষণের জন্য নেমেছি মাত্র, আবার আমাদের একটা নেক্সট কানেক্টিভ ট্রেন ধরতে হবে। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমরা সবাই একসাথে আছি, আমরা ট্রেনে জার্নি করছি, মাঝখানে নেমেছি। মনে করুন সেই জায়গাটার নাম হচ্ছে খড়গপুর বা হাওড়া বা মথুরা বা শিয়ালদা, হোয়াট এভার, নবদ্বীপ, আমরা ওখানে নেমেছি। কিছুক্ষণ পরে আমাদের অন্য ট্রেনে উঠতে হবে, কারণ এটা একটা স্টপেজ মাত্র। এক্স্যাক্টলি তাই শ্রীমদ্ ভগবদ গীতা এবং সমস্ত আচার্যরা যা সারমর্ম দিচ্ছে, সমস্ত স্ক্রিপচারে যা আছে, যে কোনো ধর্ম, কেউ বলতে পারে না আমি আবার সনাতন ধর্মে বিশ্বাসী না। যে ধর্মে আপনি বিশ্বাসী হন, প্ল্যাটফর্ম একই, যে ধর্মে বিশ্বাসী হন একটাই। এই জার্নি থেকে আমরা আবার আমাদের রওনা দিতে হবে। আর এই জার্নির ডিউরেশন কত? কেউ বলতে পারবে আমি এই বিশ্বাস করি না, আমি ভগবান বিশ্বাস করি না, আমি সায়েন্টিস্ট, আমি শুধু সায়েন্সে বিশ্বাস করি, আমার ভগবানকে দেখলে আমার মাথার রক্ত পায়ে, এরকমও যদি কোনো লোক থাকে নাস্তিক, এই ধরনের নাস্তিক, সেও বলতে পারবে না আমার লাইফের ডিউরেশন কিন্তু 200 ইয়ার্স। কেউ বলতে পারবে, এরকম কোনো স্টুপিড নেই আমাদের মধ্যে। আমাদের মধ্যে এত বড় স্টুপিড পাওয়া যাবে না কেউ বলবে আমার লাইফের ডিউরেশন হচ্ছে 200 ইয়ার্স। আচ্ছা 200 ইয়ার্স না হলো, 150 তো বটেই। আমার ফ্যামিলিতে একজন অন্তত 150 ইয়ার্স যাবে, তাও না। আজকালকার যুগে আমাদের কারো ফ্যামিলির মধ্যে কেউ আছে 150 ইয়ার্স? খুঁজলে পাওয়া যাবে হয়তো 90 প্লাস, 110ও পাওয়া যাবে, কারণ গৌরাঙ্গিরই বোধহয় ঠাকুমা 109 না 10 ইয়ার্স পর্যন্ত, মানে বিরাট ব্যাপার, রেকর্ড করার মতন ব্যাপার। এরকম দুই একটা এক্সাম্পল পাওয়া যাবে। তার মানে কি আমাদের অ্যাভারেজ আয়ু কত? 80 ইয়ার্স অ্যাভারেজ আয়ু। কারো 50, কারো 60, কারো 70, 80 ইয়ার্স, তাই না? অনেকে ভালো, যারা সুস্থ, যারা ব্লেসফুল, তাদের কৃষ্ণা সুযোগ দিচ্ছে 90 ইয়ার্স, 95 ইয়ার্স, 100 ইয়ার্স। তার মানে কি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই প্ল্যাটফর্ম, এই যে স্টপেজে আমরা নেমেছি, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। কেন বুঝতে চাই না আমরা এই সত্যি কথাটা? কেন আমি বুঝতে পারি না? কারো কি কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই করতে পারেন, যারা যারা আপনারা অডিয়েন্সে আছেন। এখানে অলমোস্ট 20 পিপলের মতন আছেন আপনারা, এখন জানাতে পারেন। যারা পরে শুনবেন তাদের জন্য তুমি বলতে পারেন কেন আমরা এটা কেন বুঝতে পারি না, যেটা শর্ট পিরিয়ড অফ টাইম। এই জন্য বোঝা দরকার যে এইটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা দরকার। তার মানে কি আমি এখন দুঃখে থাকবো, সারাদিন ভয়ে থাকবো, ভয়ে হরে কৃষ্ণ 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 করবো? আমি আজকে প্র্যাকটিক্যাল একটা ক্লাস, কিন্তু কারণ এটা ভক্তি বেসিক ক্লাস পার্ট 3। সারাদিন এই কীর্তন করবো, সারাদিন ঠাকুরের কাছে পুজো করবো, তাই না? অনেকের এরকম ভাবনা চিন্তা আছে, আমি যা করি আমি তাই করি, তাই না? আমার নিজের যোগ্যতাতে আমি এই জায়গায় এসেছি, চাকরি করি, কাজ করি, হোয়াট এভার আই ডু, হ্যাঁ, I do it by myself because of my qualification, my hard work.
আমাদের হার্ডওয়ার্ক আমাদের কোথাও নিতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের হার্ডওয়ার্ক আমাদের কোথাও নিতে পারে না। হার্ডওয়ার্ক যদি রাইট ডাইরেকশনে করি, সেই হার্ডওয়ার্ক আমাদের রাইট ডেস্টিনেশনে, রাইট ট্রেনে উঠে আমরা আবার আমাদের জার্নিটার একটা স্টপেজ মাত্র। তো এই স্টপেজে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে শর্ট ডিউরেশন অফ টাইম, আমাদের হাতে সময় বেশি নেই। তাহলে কি করে ইউটিলাইজ করব? দুঃখ করে, ভয় করে ভগবানকে ডাকবো বা আল্লাহকে ডাকবো, এগুলো আমার ভালো লাগে না, তা না, একদম না। আই উইল জাস্ট ট্রাই সাম প্রেসক্রিপশন, রাইট? যেমন আমার ডিজিজ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার ডিজিজ হয়েছে, প্রেসক্রিপশনটা নেয়ার পরে ওষুধটা ট্রাই করব কিছুদিন। যদি ভালো লাগে, যদি আমার প্রোগ্রেস হয়, তবে বুঝবো কাজ হচ্ছে, তবে আমি কন্টিনিউ করব। যদি প্রোগ্রেস না হয়, আমি টেস্ট না পাই, তাহলে কন্টিনিউ করব না। সো সিম্পল, তাই না? এই জিনিসটা আমরা বুঝতে কেন পারি না? আমরা মনে করি আমাদের যে জিনিসগুলো ভালো, এভরিথিং রিলেটেড টু আওয়ার বডি, বড় পজিশন, নাম, ফেম, নাইস ড্রেস, খুব ভালো দামি ড্রেস, $200 $300 দিয়ে ড্রেস কেনা হলো, $1000 দিয়ে মোবাইল ফোন কেনা হলো, যা কিছু, এভরিথিং উই হ্যাভ টু লিভ হিয়ার, ইনক্লুডিং আওয়ার বডি। তো আমরা এটা বুঝতে পারছি না কেন যে দেয়ার ইজ সাম পারপাস অফ দিস বডি। এই কারণে আসিনি যে আসো, চাকরি করো, অনেক রোজগার করো, যত রোজগার করবা তত সুখ ভোগ করো, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো দেশ ভ্রমণ, লং ট্যুর ভ্যাকেশন, ডান। এই পারপাসে না, না, একদম না। আমরা কি আমাদের সন্তানের ভালো চাই না? আমরা কি চাই না আমার বাবা মার ভালো হোক? বাবা মাকে নিয়ে তাকে ওষুধ খাইয়ে দেওয়া, তাকে ডাক্তারের কাছে নেওয়া, বাবা মাকে নিয়ে কেউ কেউ রান্না করে মুখেও তুলে খাইয়ে দেন, এটাই কি সেবা? এটা কেমন সেবা যে দুদিন পরেই এই সেবা ডান according to the karmic reaction, my parents has to suffer, my children has to suffer, আমার বাচ্চাকে সাফার করতে হবে। শ্রীমদ ভাগবতমে 28টা নরকের কথা বলা হয়েছে। যদি আমাদের কর্ম খারাপ থাকে, যদি আমাদের কর্ম খারাপ থাকে, 28 রকমের ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট নরক। আর এই কথা কিন্তু একই বিভিন্ন প্যাকেজে, বিভিন্ন বক্সে, আলাদা প্যাকেজে সমস্ত ধর্মে এক কথাই বলা আছে, তাই না? ইসলাম যারা ফলো করে তারাও জানে দোজক, হ্যাঁ, দোজক। যারা খ্রিস্টান ধর্ম ফলো করে তারাও জানে যে হেল, হেল অ্যান্ড হেভেন, স্বর্গ নরক, হ্যাঁ, দোজক, বেহেস্ত। ইসলাম ধর্ম যারা ফলো করে, এই ব্যাপারটা কিন্তু সবাই আছে। এবার মানবো কি মানবো না, কি কাজ করব, এটা যায় আসে না কিছু। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তো এই যে জার্নি, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা নেমেছি, তার মানে কি করব? সারাক্ষণ কি ভয়ে থাকবো? যেটা আমাদের অনেকের প্রশ্ন আসে। একদম না। ইফ উই ডোন্ট গেট দ্য টেস্ট, ইফ উই ডোন্ট এনজয় ফ্রম দ্য রাইট নাও, দেন লিভ ইট। প্রভুপাদের এই সোজা সলিউশন। মহাপ্রভু যার কালকে আবির্ভাব তিথি, কারণ কি? কৃষ্ণ ভগবত গীতায় তো ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, আমরা পালন করতে পারবো না সেই জ্ঞান কৃষ্ণের আছে। আমাদের ক্ষমতা সম্বন্ধে কৃষ্ণ ওয়াকে বহাল, আমাদের কতটুকু লিমিটেশন, আমাদের পাশে আমাদের স্পাউস হিসেবে কারা বসে আছে, বাচ্চা চিলড্রেন হিসেবে কারা আসছে, তারা ফেভারেবল কিংবা ফেভারেবল নয়, তারপরে পিতামাতা, কারো ক্ষেত্রে প্রতিবেশী, কারো ক্ষেত্রে কলিগ, কৃষ্ণা সব জানে। কিন্তু কৃষ্ণা যে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে, যাকে অনেকে আল্লাহ বলে, যাকে অনেকে গড বলে, ডাজ নট ম্যাটার, বিভিন্ন নামে ডাকে। কেউ বলে খোকা বাড়িতে, কেউ বলে পিকলু, অফিসে বলে দাদা, ক্রিকেট খেলে না সৌরভ গাঙ্গুলি, সবাই বলে দাদা। আবার সৌরভ গাঙ্গুলিকে সৌরভ গাঙ্গুলি নামেও ডাকে, আবার কেউ বলে গাঙ্গুলি, তাই না? আবার বাড়িতে হয়তো তার মা অন্য নামে ডাকে, ওয়াইফ হয়তো অন্য নামে ডাকে, আবার মেয়ে অন্য নামে ডাকে, বাবা। সম্বোধন যাই হোক, পার্সনটা এক। তাই না হলে কি দেখা যায় যে বিভিন্ন ধর্মের একই অর্থ, যে বি কম্প্যাশনেট, বি ফরগিভ, মানে ফরগিভনেসটা আমাদের একটা কোয়ালিটি, কাইন্ডনেস একটা কোয়ালিটি। সব ধর্মে একই কথা বলছে। বুঝতে হবে যে এই কোয়ালিটি গুলো অ্যাচিভ করার রাস্তাটা কি, কারণ করলে আমাদের কি হবে, রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে আমাদের এই মুহূর্ত থেকে ভালো থাকবো। তাহলে ভক্তির কথা আসছে কোথায়? দিস ইজ দ্য অনলি ওয়ে, দিস ইজ দ্য অনলি ওয়ে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। কেন আমি এই কথা বলছি? কারণ গাছের গোড়ায় জল ঢাললে যেমন সমস্ত পাতায় পৌঁছে যায়, আমরা যদি সার্ভ করতে শিখি,
সবাই এই জায়গাটা খুব ক্লিয়ারলি আমরা বোঝার দরকার আছে আমাদের সবার। কেন তাহলে ভক্তির দরকার? ভক্তির কেন দরকার? আমি যদি এমনি ভালো মানুষ হই, আমি যদি সবাইকে ভালোবাসি, ইম্পসিবল। ইউ আর কালপ্রিট, ইউ আর হিপোক্রেট। দ্যাটস হোয়াট ইউ আর থিংকিং লাইক দ্যাট। কখনোই কাউকে ভালোবাসা সম্ভব না, কারণ কি বেসিক গোড়ায় ফাউন্ডেশন ঠিক না। অহেতুকি অপ্রতিহত ভালোবাসা আসবে কোথা থেকে? আমি অ্যাসোসিয়েট করছি হচ্ছে তামসিক, খাবার খাচ্ছি তামসিক, গান শুনছি তামসিক, ইভেন দো আই হ্যাভ কোয়ালিটি টু বি হায়ার, মানে হাই কোয়ালিটি পার্সন, আমার কোয়ালিটি গুলো ভালো আছে, সদ্গুণের অধিকারী, এটা বাউন্ড নষ্ট হয়ে যেতে বিকজ অফ আওয়ার পলিউটেড কন্টামিনেটেড অ্যাসোসিয়েশন, কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড হিয়ারিং কথা, কন্টামিনেটেড ফ্রেন্ড সার্কেল, কন্টামিনেটেড টপিক প্রজল্প। এই কারণে থাকবে না। যখন আমরা ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, আচার্যরা কি করে গেছেন, যারা নিঃস্বার্থভাবে 70 বছর বয়সের একজন মানুষ, যিনি কিনা জলদূতে করে এসে ওরকম সময়, মানে আজকের দিনে না, আজকে তো আমরা যেখানে গেলে ইসকনে প্রসাদ পাচ্ছি, 70 বছর এক বয়স্ক একজন মানুষ, আমি কোনো সন্ন্যাসীর কথা বলছি না, আমি কারো নাম নিচ্ছি না, 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ, এইভাবে চিন্তা করে দেখুন একবার। আমাদের পরিবারে অনেকেই আছে, তিনি 7 সমুদ্র 13 নদীর পার একটা কার্গো শিপে, মালবাহী জাহাজ, সেখানে আর কোনো প্যাসেঞ্জার নেই, আমি হ্যাং আউট করবো, কিছুক্ষণ হরি কথা বলবো, বা ধরো আমার ক্রিকেট টপিক নিয়ে কথা বলতে ভালো লাগে, একটু গল্প টল্প করবো, কোনো উপায় নেই। এমন একজন পার্সন, তিনি অন্য কারো হাতের রান্না পর্যন্ত খান না। মুড়ি, কয়েকটা বই, শ্রীমদ্ ভাগবতমকে ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছিলেন। কোন দেশে কাজ, কোথায় দিতে যাচ্ছিলেন এটা? সেই দেশে যারা এতদিন শাসন করে গেছেন। কি প্রচন্ড মার্সিফুল, কি প্রচন্ড কম্প্যাশন, তার দয়া, তার 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 হৃদয়টা কত কোমল। দিস ইজ কল্ড বৈষ্ণব। এট দ্য এজ অফ 70, আপনারা চিন্তা করতে পারেন, 50 বছরে পিঠে ব্যথা, কারে ব্যথা, আজকে কাজ করতে পারছি না, কবে রিটায়ারমেন্ট নেব, অনেক হয়েছে, সংসার ধর্ম অনেক পালন করেছি, তাই না? 70 বছর বয়স্ক একজন ব্যক্তি, তিনি 7 সমুদ্র 13 নদী পার করে জাহাজে দুবার তার স্ট্রোক করে, তিনি আসেন, এসে কি করেন, কিভাবে সার্ভাইভ করেন, দেখার মতন। অভয় চরণ বলে সিরিয়ালটা যারা দেখেননি, যারা দেখেছেন তারা তো আবার দেখা উচিত, কারণ একবার দেখার জিনিস না এটা। ইউটিউবে আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, বিভিন্ন ভাষায় আছে। অভয় চরণ সিরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন পর্যায় থেকে এসে কি করেন। 70 বছর বয়স্ক এই ব্যক্তি, এই বৃদ্ধ, তো ইনি কি দিতে এসছেন, ইনি আমাদের কি শেখাতে এসছেন? ইনি কি মিথ্যে কথা বলতে পারেন? ইনি কি মিথ্যে জিনিস শেখাতে পারেন? আমরা কি এটা বুঝি না যে একটা 70 বছর বয়স্ক, যার অলরেডি মানে এনি টাইম দুবার হার্ট অ্যাটাক হয়েছে, মানে কি এনি টাইম, তাই না? যেমন মানুষ মৃত্যুর আগে সাধারণত মিথ্যে কথা কিন্তু বলে না। তো তিনি এমন জিনিস দিতে এসছেন যেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। তিনি আমাদের ভুল রাস্তা দেখাবেন না। কোন রকম ডিগ্রি করতে আসেননি, কোন পারপাসে আমেরিকায় আসেননি, কোন ব্যবসা করতে আসেননি, যে কারণে আমরা এসেছি ব্যবসা করতে, ধন রোজগার করতে, অর্থ উপার্জন করতে, প্রতিপত্তি, তাই না? আমরা সবাই এসেছি শিক্ষা গ্রহণ করতে, কেউ চাকরি করতে, ইত্যাদি ইত্যাদি। কারণ এই দেশে যারা বাইরের দেশে আছেন, যারা বাংলাদেশ ইন্ডিয়াতে আছেন, তারা এটা ভালো বুঝবেন যে কেন আমরা আসতে চাই বাইরের দেশে। কিন্তু উনি কোনো পারপাসে আসেনি, উনি দিতে এসছেন। কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে গেছেন, খেতে পারেননি তিনি। যিনি প্রসাদ খান, ভগবানকে নিবেদন করা, ভগবানকে নিবেদন করে, কৃষ্ণাকে নিবেদন করে, নিজে রান্না করে ভগবানকে নিবেদন করার পর প্রসাদ খান, তাকে এমন রেফ্রিজারেটর শেয়ার করতে হয়েছে যেখানে কিনা গো মাংস রেখে দিয়েছে। হরে কৃষ্ণ, পাশে গো মাংস, এরকম পরিস্থিতির মধ্যে দিয়েও তাকে যেতে হয়েছে। তাকে এমন লোকের সাথে, একটা ড্রাগ অ্যাডিক্টেড একটা পার্সনের সাথে তাকে বাথরুম শেয়ার করতে হয়েছে। একদিন দুদিন না, অনেক অনেক দিন করার পরে সেই ব্যক্তি, তিনি নিজে রান্না করে, বাসন ধুয়ে, নিজে বাজার করে, বুক সেল করে, সেই অর্থ দিয়ে বাজার করে, নিজে রান্না করে সবাইকে ফ্রি প্রসাদ খাইয়েছেন। তো আমাদের গৌরাঙ্গ কুটিতে শম্পা মাতাজি কিছুক্ষণ আগে বলছিলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যে যখন উনি প্রসাদ পেয়েছেন। তো আমাদের সবাই এটা শেখা উচিত যে আমরা যে যেখানে আছি, প্রথমে আগে ওই
প্লেনের মতন আমরা নিজেরা মাস্কটা পরবো, নিজেরা বুঝবো দিস ইজ দ্য অনলি ওয়ে। আমাদের আনন্দ বন্ধ হবে না। আনন্দম প্রতিবদ্ধম প্রতিপদম পূর্ণম মিত স্বাদনম। প্রতি পদে আমরা স্বাদ পাবো, প্রতি পদে পদে আনন্দ বাড়বে, ওই কমবে না। না হলে যারা সাধনা, যারা দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার আগে কমিটমেন্ট থাকে, তাই তো? কমিটমেন্টের পরে কে দেখতে যাচ্ছে সকালে আপনি করছেন কিনা? কে আপনার বাড়িতে টর্চ লাইট জ্বালায় দাঁড়িয়ে আছে? কোনো সিসিটিভি ক্যামেরা আছে? কেন থামে না? কোনো এগ্রিমেন্ট সাইন করতে হয়নি, গভর্নমেন্ট থেকে কোনো ফাইন হবে না, কিচ্ছু হবে না। কি আছে? এতদিন করলাম, ভাল লাগছে না। যদি আনন্দের উৎস না থাকে তাহলে কি করে এই বিদেশিগুলো, যারা আমাদের এই কৃষ্ণ শব্দটা পর্যন্ত শোনেনি, এটা টুপির নাম না জিনিসের নাম না কোনো ব্যক্তির নাম তাও জানে না, তারা কি করে করলো? বিকজ অফ দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশন, পাওয়ারফুল শুদ্ধ ভক্ত ডিভোটি অ্যাসোসিয়েশন। দ্যাট বৃদ্ধ, এই বৃদ্ধর কথা আমরা বলছি, যার নাম অভয় চরণ দে। দীক্ষা নেয়ার পরে তার নাম হয় এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো তিনি এইভাবে এসে সঙ্গ দিয়ে তার সঙ্গের মাধ্যমে সমস্ত লোককে এইভাবে পাল্টে দিয়েছে। তা আমরা যে আজকে সঙ্গ পাচ্ছি তারই কৃপায়। আমরা যে বসে আছি, যতটুকু কথা শুনছি, যতটুকু আমাদের প্রোগ্রেস উন্নতি হয়েছে, যতটুকু আমরা অনুশীলন করতে পারছি, আমরা সবাই প্র্যাকটিস করছি। কেউ আমরা শুদ্ধতার জায়গায় যাইনি, কিন্তু কেউ একটু আগে, কেউ একটু পরে। কিন্তু আমাদের আগে আবারও মনে করে দিই, কেউ কাউকে আমরা দেখবো না, অনুপ্রেরণা পাবো অপরকে দেখে, কিন্তু আমরা দেখবো আমি কি ছিলাম আজ থেকে 6 মাস আগে, তাই না মাতাজি? আমি 6 মাস আগে কি ছিলাম, আমি 1 বছর আগে কি ছিলাম, আমি 2 বছর আগে কি ছিলাম। শম্পা মাতাজি রিলেট করা যাচ্ছে? পুষ্প মাতাজি সবাই রিলেট করা যাচ্ছে? অনন্ত বিলাস প্রভু, আমি 2 বছর আগে কি ছিলাম, আমি 5 বছর আগে কি ছিলাম, হ্যাঁ, আমি আজকে কি? তো আজকে আমি বন্ধ করে দেই না কেন? হয়ে তো গেছে। যদি স্বাদ না পাবো তাহলে কন্টিনিউ করার দরকার কি, তাই না? আর আমি সবাইকে বলছি, ওপেনলি বলছি, কেউ যদি স্বাদ না পান, কেউ যদি ফিল না করেন, হৃদয়ে আনন্দ উপলব্ধি না করে, বন্ধ করে দেন, আবার ফিরে যান আগের লাইফে। কোনো এগ্রিমেন্ট সাইন করা হয়নি। দিস ইজ সো পাওয়ারফুল। এই পাওয়ারফুল মেসেজটা আমাদের নিজেদের গ্রহণ করতে হবে, অন্যকে না। আমার বোন যদি গ্রহণ করে, আমার পিসি শাশুড়ির ননদের ছেলে যদি গ্রহণ করে, আমার প্রতিবেশীটা যদি গ্রহণ করে, আমার কলিগ যদি গ্রহণ করে, আমার ছেলে যদি গ্রহণ করে, পরে প্লেনে আগে মাস্কটা নিজেকে পড়তে হয়, অক্সিজেন মাস্ক। নিজে গ্রহণ করব, নিজে সেই স্বাদটা গ্রহণ করব। কি করে করব? কি করে করবর আগে আমি আরেকটু আলোচনা করি যে কেন এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে এই টাইম ফ্রেমের মধ্যে আমি যা নিয়ে এসছি, যা আগের কোটি কোটি জন্ম, 2-1টা জন্ম না, কোটি কোটি জন্মের পরে আমি যা নিয়ে এসছি, সেটা আমি এখন এটা এনজয় করছি। আমার হতে পারে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি আনন্দ করছি, এনজয় করছি বা সাফার করছি বা হোয়াট এভার, যা লাইফ আই এম গোয়িং থ্রু, দ্যাট ইজ দ্য আউটকাম অফ আওয়ার মাই পাস্ট। আমি এখন যা যাচ্ছি সেটা আমার পাস্ট, কিন্তু চয়েস রাইট নাও কি করব এই জন্মে, এই মুহূর্তে, সেটা আমার। কৃষ্ণা এই পাওয়ারটা দেয়, দিস ইজ দ্য অনলি রিজন ফর দিস হিউম্যান ফর্ম অফ লাইফ। এই চয়েসটা আমরা নিতে পারি, সেটা অন্য কেউ কোনো পশু পাখি নিতে পারে না। কারণ কি, আহার নিদ্রা ভয় মৈথুন, ইটিং স্লিপিং মেটিং ডিফেন্ডিং, এটা তো পশু পাখিরাও করে, মানুষও করে। পার্থক্য এটাই যে এই সময় আমি চয়েসটা গ্রহণ করতে পারি, মানুষ এই করতে পারে, এটা পশু পাখির মধ্যে এত চয়েস নেই, তাদের ওই থট প্রসেস নেই। তারা ইন্টেলিজেন্ট, অনেক জায়গায় দেখা যাচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল, অন্য একটা প্রাণীর অন্য কিছু, কিন্তু এই যে চয়েস, এটা হিউম্যান ফর্ম অফ লাইফে উই ক্যান ডিসাইড। উই ক্যান ডিসাইড আমরা কি অ্যাসোসিয়েট করব, কি ধরনের মিউজিক শুনবো। আমাকে প্লেনে বসিয়ে দিয়েছে বা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়িতে বসে আমি কি করব সেটা আমার ব্যাপার। ট্রেনের কথা বলছিলাম না, আমরা ট্রেনে একটা স্টেশনে নেমেছি। এবার মনে করুন আমরা ট্রেনে যখন জার্নি করছি, ওই জার্নি করা অবস্থায় আমি কি করব? আমি কি করিশ্মা কাপুরের ওই কি বলে গানগুলো, আমার এখন মনে আসছে না, কি বলে যে দিল তো পাগল হে, এটা শুনবো, শুনে আমি ওই রোমান্স অনুভব করতে পারি, কোনো অসুবিধা নেই, এটা আমার চয়েস। এটা আমার চয়েস। নাকি আমি র‍্যাপ গান শুনবো, নাকি আমি এমন কোন গান শুনবো যেটা আমার ভেতরের পরমাত্মা আমাকে অ্যাক্টিভ হয়ে যায়। রাধানাথ মহারাজ একটা কথা বলেন
এটা আমি আমার প্রথম দিনের, আমার এই যাত্রার প্রথম দিনের খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমাদের কাছে দুটো ডগ আছে, কারণ পরমাত্মা বললে সাধারণ লোক বুঝবে না। আর এই ক্লাসটা আমাদের রিকল করিয়ে দেওয়া যে আমরা সবাই বেসিক লেভেলেই আছি। পরমাত্মা বললে বুঝবে না, আত্মা পরমাত্মা, এটা হচ্ছে স্ক্রিপচার বলছে, কিন্তু এইভাবে বলছে আমাদের শরীরে দুটো ডগ আছে। ওয়ান ডগ হচ্ছে গুড ডগ অ্যান্ড ব্যাড ডগ। তো আমরা কার অ্যাসোসিয়েশন করব, কি খাওয়াবো? এই ব্যাড ডগকে খাওয়াবো, তাহলে ব্যাড ডগ অ্যাক্টিভ হবে। যদি গুড ডগকে খাওয়াই, গুড ডগ অ্যাক্টিভ হবে। সোজা একটা শর্ত, তাই নয় কি? যদি আমি গুড ডগকে খাওয়াই, ব্যাড ডগটা কি হবে? দুর্বল হয়ে পড়বে। যেটা খারাপ কুকুর আমাদের মধ্যে, একটা ভালো কুকুর, খারাপ কুকুর। তো যদি আমরা ভালো কুকুরটাকে ফিড করি, তাহলে খারাপ কুকুরটা দুর্বল হয়ে পড়বে, আর কিছু করতে পারবে না। খারাপ কুকুর কিন্তু আছে না? আমরা নিজেদের কিন্তু আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারি। আবারও মনে করিয়ে দিই কবিরের একটা কথা, দেখনে চলা থা বুড়াই, বুড়া না মিলা কই, আইনে মে জব খুদ কো দেখা, মুঝসে বুড়া না কই। কবির বলছেন আমি খারাপ দেখতে গেছিলাম, কোথায় কোথায় খারাপ আছে। লাস্টে দেখলাম যে আয়নাতে এসে ঘরে যখন ফিরে আমার আয়নার মধ্যে নিজের ছবি দেখছি, আমার থেকে খারাপ আর কেউ নেই। দেখনে চলা থা বুড়াই, বুড়া না মিলা কই, আইনে মে জব খুদ কো দেখা, মুঝসে বুড়া না কই। কারণ কি আমাদের মধ্যেই, আমরা যে লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অপরকে কমপ্লেন করতে পারি, আরে ওই লোকটার জন্য এটা হচ্ছে না। আমার স্পাউস যদি এরকম না হতো, হাজবেন্ড কি ওয়াইফ, কি ছেলে কি মেয়ে, কি বন্ধু কি বান্ধব, কি চাকরির পরিস্থিতি, কি আমি এখন আমেরিকায় নাই, আমি তো এখন কানাডায় আছি, বা আমি কানাডায় নেই, আমি তো এখন বাংলাদেশে আছি, আমি তো বাংলাদেশে নেই, আমি এখন ইন্ডিয়া আছি, হোয়াট এভার, আমি তো শহরে নেই, গ্রামে আছি, আমি তো দেখতে সুন্দর না, আমি তো ভালো পড়াশোনা জানি না, এনিথিং, এগুলো কোনো রিজন না, কোথাও স্টপ করে না। এই যে স্টপে নেমেছি, সেটা বিকজ অফ মাই প্রিভিয়াস কর্মা বার্ডেন। কি হবে, কি অ্যাক্টিভিটি, কি পাবো আমার সন্তান, কি হবে আমার স্পাউস, কি হবে আমার ডেস্টিনেশন, ইটস প্রি ডিফাইন্ড। তার মানে এই না যে এর মধ্যে আমাদের, তার মানে কি কিছুই করতে পারবো না, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? অনেকের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে। আমরা ল অফ কর্মা ক্লাসটাতে ডিটেলে আলোচনা করেছি, কিন্তু না, এখানে আমাদের চয়েসটা আছে। এখন আমি কি করতে পারি, হাউ টু, আমি কি রিঅ্যাক্ট করব নাকি রেসপন্ড করব, এটা আমার চয়েস। আমাকে বুঝতে হবে আই এম সাফারিং বিকজ অফ মাই প্রিভিয়াস কর্মা, অথবা আই এম এনজয়িং। কেউ কেউ বলতে পারে, কারণ আরে না না না, কি বলছেন, আমি সাফার করছি কোথায়, বেশ ভালো আছে, দিব্যি আছি, দারুণ জব, দারুণ আরাম আয়ের সবকিছু আছে, আমার তো কোনো প্রবলেম নেই। বিকজ ইউ আর এনজয়িং বিকজ অফ ইউর প্রিভিয়াস অ্যাক্টিভিটি। ওয়েট, এই স্টপ টেস্ট যখন শেষ হয়ে যাবে, ডিউরেশন 80 ইয়ার্স বা 100 ইয়ার্স, ইউ হ্যাভ টু অলসো পে ফর ইউর ব্যাড কর্মা। শিশুপালকে কৃষ্ণা কতবার চান্স দিয়েছিল? 100 বার। 99 বারের পরে বারবার বলছিল, ওয়ার্ন করছিল, তো এখন 99, প্রথমে বললো 97, তারপরে 98, একটার পর একটা গালি দিয়ে যাচ্ছে। 99 বললো, 99, সাবধান হয়ে যাও, তাও সাবধান হয় না। কারণ ওর ব্যাড ডগকে ফিট করছিল। এগুলো কেন? এগুলো তো ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ, তারা এই ভূমিকায় আসে। ভগবানের সাথে নাটক করতে কি সাধারণ লোক এন্ট্রি পাবে? প্রাইম মিনিস্টার যদি আজকে নাটক করে, তাহলে কি আমরা এন্ট্রান্স পাবো? পাবো না, তার নিজস্ব পার্শ্বদরা পাবে। মহাপ্রভু যখন আসেন, সেই কৃষ্ণা যিনি মেসেজ দিয়ে গেলেন গীতায়, তিনি আমাদের শেখানোর জন্য ভক্ত রূপে আবার এলেন, গৌরাঙ্গ মহাপ্রভু। আগামীকাল তার আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা, অত্যন্ত শুভই দিন। তো মহাপ্রভুর সাথে যারা এসছিলেন, তারা সব তার আগের পার্শ্বদ, ইটার্নাল পার্শ্বদ। আমরা জানি মহাপ্রভুকে রাধা কৃষ্ণ নহে অন্য, রাধা রানী এবং রাধারানীর অঙ্গকান্তি এবং মনের ভাব নিয়ে মহাপ্রভু, তার সঙ্গে নারদ মুনি এলেন, শ্রীবাস পণ্ডিত রূপে, তাই না? তারপরে গদাধর পণ্ডিত, রাধারানী স্বয়ং দেখতে এলেন যে আমার মুড নিয়ে কি করে এই কৃষ্ণা, নানা সময় নানা কথা বলে, ছলে বলে কৌশলে, এবার কি করে। অদ্বৈত আচার্য, তিনিও এলেন, মহাবিষ্ণু এবং শিবের অবতার। নিত্যানন্দ প্রভু, যিনি লক্ষ্মণ, ত্রেতা যুগে যিনি হচ্ছেন লক্ষ্মণ, দাপর যুগে যিনি হচ্ছেন বলরাম, তিনি আবার এলেন। তো তারা সবাই এলেন পুরো পার্শ্বদ নিয়ে। মুরারি গুপ্ত, হনুমানজি আবার এলেন। তো এরকম করে সবাই, ললিতা, বিশাখা, সব নিয়ে এলেন। সবাইকে নিয়ে এলেন। তো কেন এলেন? এটাই মনে করে দেওয়ার জন্য, যাতে আমরা এই ভুলটা বারবার না করি, আমরা এই মিসটা না করি, এই এসেন্সটা মিস না করি, যে সার মর্মটা, সেটা যেন আমরা ধরতে পারি, যে এই হিউম্যান ফর্ম অফ লাইফে আমাদের কাছে চয়েস আছে।
উই ক্যান ফিড আওয়ার গুড ডগ অর উই ক্যান ফিড আওয়ার ব্যাড ডগ। যদি আমরা এবার উল্টোটা করি, ব্যাড ডগকে ফিড করি বিকজ অফ ব্যাড ফুড, ব্যাড অ্যাসোসিয়েশন, তাহলে কি হবে? গুড ডগ বলে যে কিছু একটা আছে অস্তিত্ব, আমরা কয়েকদিন পরে ভুলে যাব। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণং বিদ্যাবধূর জীবনম। চেতো দর্পণ মার্জনম, শ্রী শিষ্টাষ্টকমের প্রথম শ্লোকে বলছে আমাদের যে চিত্ত রূপী আয়না দর্পণ, হ্যাঁ, তার তার মধ্যে ধুলোবালি পড়ে আছে, এটা মার্জনা করার এই করার একটাই অস্ত্র, সেটা কি? শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন মহামন্ত্র, ভগবানের গুণগান, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জয়যুক্ত হোক। হ্যাঁ, এই একমাত্র অস্ত্র যেটা দিয়ে আমরা আবার পুনরায় রিকল করতে পারবো, ইয়েস, হোয়াট ইজ আওয়ার অ্যাকচুয়াল আইডেন্টিটি। কারণ আমরা ডিজিজড, আমরা ভুলে গেছি এভরিথিং, উই আর জাস্ট হ্যাঙ্কারিং ফর এভরিথিং। আমার ছেলে এই করবে, আমার সাথে এই ব্যবহার হবে, এরকম বাড়িতে থাকবো, ওরকম গাড়িতে থাকবো। অনলি মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস অনলি বিকজ অফ অনলি ফর ফিউ ইয়ার্স। আমরা যেমন এই ভুলটা করি না, 8 ঘন্টা 10 ঘন্টার একটা কাজের জবে আমাদের যদি $1 মিলিয়ন দেয়, আমরা ঝাঁপিয়ে পড়বো, কিন্তু যদি জানতে পারি যে 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে সব টাকা নিয়ে নেবে, সব সুযোগ সুবিধা, আমাদের পেন দেয়া হয়েছে, অফিসে গেছি পেন দেয়া হয়েছে, ডেস্ক দেয়া হয়েছে, কম্পিউটার দেয়া হয়েছে, হরে কৃষ্ণ, সব নিয়ে নেবে, কেউ আমরা জবে অ্যাপ্লাই করবো না। আমরা বলবো পাগল নাকি? আরে যে অ্যাপ্লাই করবে তাকে বলবো তোরা পাগল। আরে $1 মিলিয়ন দিক আর $1,000 দিক, সবই তো নিয়ে নেবে, লাভ কি? উল্টো এই 10 আওয়ার্স তো নষ্ট হয়ে গেল। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এটা বুঝতে পারি আর এটা বুঝতে পারছি না। ওখানে যেমন 8 to 10 আওয়ার্স, এখানে শুধু 80 ইয়ার্স to 100 ইয়ার্স। ছেলে কি করলো, মেয়ে কি করলো, ছেলে ভালো থাকলো কিনা, মেয়ে ভালো থাকতে পারে না, ইম্পসিবল। খুব শুনতে খারাপ লাগবে, ভালো থাকতে পারে না তারা, যদি আমি তাদের আসল রসদটা দিয়ে না যাই, আমি তাদের যদি আসল ভক্তিলতা বীজটা না দিয়ে যাই, ভালো রাইট অ্যাসোসিয়েশনটা না দিয়ে যাই। কেউ বলবেন প্রভু আমার তো অনেক লেট হয়ে গেছে, আমি তো অনেক পরে এসে বুঝতে পারলাম, এতদিন তো বুঝতে পারিনি। আমি যদি এখন সিনসিয়ার হই, কৃষ্ণা ইজ বাউন্ড টু লিসেন হোয়াট ইজ ইন মাই হার্ট, আই ডোন্ট হ্যাভ টু টেল ইট। আমাকে বলতে হবে না কৃষ্ণাকে আমার হৃদয়ে কি আছে। অ্যাসোসিয়েশন এত পাওয়ারফুল একটা জিনিস, অ্যাসোসিয়েশন হারানো স্মৃতিকে মনে পড়িয়ে দেয়, করে না? মনে করুন একটা ছেলে অনেক দিন ধরে দেশে যায় না, বিশেষ করে আপনারা সবাই রিলেট করতে পারবেন, মনে করুন বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো গ্রাম থেকে ছেলেটা খুব মেধাবী ছাত্র, পড়াশোনা করে বড় হয়ে আমেরিকা, কানাডা বা লন্ডনে এসছে। তারপরে সে বাইরের দেশে বিয়ে করেছে, সে বিদেশেই বিয়ে করুক আর দেশেই বিয়ে করুক, বিয়ে করেছে, দেশে যায় না, 20-25 বছর হয়ে গেছে। তো বাবা সবসময় লোকজনকে জিজ্ঞেস করে, কিন্তু বাবা খুব শক্ত মনের মানুষ, সহজে কারো সামনে নিজের হৃদয়কে প্রকাশ করে না। কিন্তু সেই বাবা একা একা কাঁদে, কোনোদিন যদি তার সন্তান ফিরে আসে, কোনোদিন যদি তার সন্তান কলও করে না, ভুলে গেছে, কিন্তু বাবা এখনো তার সন্তানকে মনে করে, প্রতিনিয়ত মনে করে, বিভিন্ন লোকের মাধ্যমে মেসেজ পর্যন্ত পাঠায়। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা আর কারণে যাচ্ছি না, এরকম ঘটনা আপনারা জানেন, দেখেছেন, শুনেছেন, নাটকে দেখেন আর সিনেমায় দেখেন আর বাস্তব জীবনে দেখেন, দেখেছেন, জানেন, অবহিত। অপেক্ষায় আছে বাবা, বৃদ্ধ পিতা, কিন্তু সন্তান কলও করে না আর ফিরেও আসে না। কি হবে, কি হবে যদি একবার সেই সন্তান বাবাকে একটা কল করে বলে, বাবা আমি এতদিন তো ভুলেছিলাম বাবা, কোনো কারণ আমি জানি না কেন, আমি আজকে তোমাকে মনে পড়েছে, কারণ তোমার পাঠানো এই ব্যক্তি আমাকে আজকে এসে এই কথা মনে করিয়ে দিয়েছে। কি কথা? যে আমি তোমার কোলে শুয়ে রাত্রে ঘুম পাড়ানি গান শুনতাম, তুমি আমায় বাজারে নিয়ে যেতে রসগোল্লা চা খাওয়াতে, কোনোদিন আমি সিঙ্গারার বায়না করতাম। সেই কথাগুলো যখন আমাকে মনে করিয়ে দিয়েছে, তখন আমার চোখে জল চলে এসেছে। আমি চিন্তা করতে পেরেছি আমি কি ভুল করলাম এতদিন। চাকরি বাকরি, ব্যস্ততা, প্রমোশন, এইসব নিয়ে, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমি 20 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি 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 ফিলই করিনি।
এ আমি কেমন করে পারলাম, কি করে সম্ভব হলো? তখন বাবা কি বলবে? যেহেতু তুই 20 বছর মনে করেছিলি না, ভুলেই থাক আমাকে, আর ফোন করিস না, রাখ ফোন, বলবে? বাবাও কাঁদবে। বাবা তার সর্বস্ব দিয়ে দেবে। এখন কি করে এই সন্তানকে ফিরিয়ে আনা যায়, বা কি করে সন্তানের সমস্যা দূর করা যায়, যে কারণে সন্তান এতদিন ভুলেছিল। বাবা তো তার কাছ থেকে কিছু চায় না, তাই না? বাবার সলভেন্ট, বাবার অনেক পাওয়ারফুল। বাবা এমন এক বাবার কথা বলছি, যে বাবার নাম, ডাক, প্রতিপত্তি, যশ, খ্যাতি, অর্থ অনেক বেশি। সুতরাং এই বাবা সন্তানের কাছ থেকে শুধু ভালোবাসা আর বাবার ডাক আর একটু সময় ছাড়া কিচ্ছু চায় না। বাবা চায় সন্তান আমাকে মনে রাখুক, ওর ও আমার সাথে কানেকশনটা থাকুক, এইটুকু। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি যে বাবার কথা বললাম সেটা এক জন্মের বাবা, আর আমাদের জন্ম জন্মান্তরের বাবা, আদি পিতা, এভার ওয়েল উইশার কৃষ্ণা এইভাবেই অপেক্ষা করে বসে আছে, যে কোন দিন আমরা তাকে এইভাবে মনে করব একবার। তো আমরা কি করে এসছি, কতদিন ভুলে গেছি, কোনো ব্যাপার না, কিন্তু আমরা যদি আজকে এটা ফিল করতে পারি। আগামীকাল গৌর পূর্ণিমা, ইন্ডিয়াতে অলরেডি শুরু হয়ে গেছে, যারা আপনারা ভারত থেকে আছেন, ভারত বাংলাদেশে আজকে ভোরবেলায় গৌর পূর্ণিমা। এই দিনটা অত্যন্ত শুভ দিন, এই দিনটা অত্যন্ত শুভ দিন। আমরা এইভাবে ফিল করতে পারি, এইভাবে মনে করতে পারি যে আজকের দিনে আমরা এরকম একটা প্রমিস করি, যা হয়েছে হয়েছে, যা অনর্থ হয়েছে হয়েছে, আজ থেকে কৃষ্ণা ভক্তির প্রতিকূলে, বা আমার যে পরমপিতা তার প্রতিকূলের কোনো কাজ আমি করব না। হোয়াট এভার সিকোয়েন্স আই হ্যাভ টু গো থ্রু, আই উইল ডু ইট। চেষ্টাটা, আমরা এই ডিজায়ারটা যদি করি, অন্তত যার পরিস্থিতি যেরকম, যার এই ডিজায়ার করা হয়ে গেছে, আজ থেকে সে অ্যাকশন শুরু করে দেওয়া উচিত, অ্যাপ্লাই করা শুরু করে দেওয়া উচিত। যে আমার প্রতিকূলে, ঠিক আছে সবাই ভালো, আবারও আমি ফিরে আসি আমাদের প্রথম কথাটা, মাস্ক পরা। আমি নিজে মাস্ক পরবো, আমি ভগবানকে অফার না করে কিছু গ্রহণ করব না। আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে, যখন আমরা এখন যে টপিকটা টাচ করছি এটা ইম্পর্টেন্ট। শিল প্রভুপাদের ডিসাইপল, আমাদের বর্তমান গুরু গৌর গোবিন্দ, তার একজন ডিসাইপল। তো তিনি অনেক সিনিয়র, খুব ভালো একজন ভক্ত। হঠাৎ করে প্রভুপাদকে নিয়ে তার মনে ডাউট তৈরি হয়েছে। চিন্তা করে দেখুন, খুব মন দিয়ে শুনবেন। প্রভুপাদকে নিয়ে তার মনে ডাউট তৈরি হয়েছে, প্রভুপাদ কেন আংটি পরে? একটা সন্ন্যাসী সোনার আংটি পরবে কেন? জানি না আপনাদের মধ্যে কার কার ডাউট তৈরি হয়েছে। এরকম আসে, আমার তো মনে আছে আমার বিগিনিং স্টেজে এরকম অনেক ডাউট আসতো। ইনফ্যাক্ট আই হ্যাভ টু কনফেস রাইট নাও, মাই বিলাভেড স্পিরিচুয়াল ফাদার, আমার গুরু মহারাজ, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী মহারাজ, গুরু মহারাজ সম্বন্ধে যখন আমি 2000 সম্ভবত, এটা কত সাল, এটা আমার মনে নেই, 2008 হবে হয়তো, এরকম, নাকি তারও আগে, অনেক আগে, অনেক আগে, ও সরি, 94, 1994, আজ থেকে প্রায় 25 বছর আগে, যখন গুরু মহারাজকে প্রথম দর্শন করি, তখন আমারও এই ডাউট হয়েছিল, একটা সন্ন্যাসী, একজন সন্ন্যাসী এরকম হবে কেন? মানে আমরা কি মনে করি, যারা যারা আরাম আয়েসে থাকে তারা এরকম ফুলে টুলে এরকম বড় স্বাস্থ্য হয়, তাই না? তো এই ডাউটটা কখন আসে? এই ডাউটটা কখন আসে? দুটো জিনিস। নাম্বার ওয়ান, যখন আমার মতন ব্যাকগ্রাউন্ডে, আমি জানি না আপনাদের মধ্যে অনেকেই শুদ্ধ ভক্ত আছেন, অনেক সিনিয়র, অনেক এক্সল্টেড, কিন্তু আমার মতো যদি কেউ থেকে থাকেন, এটা কখন আসে? কন্টামিনেশন, বিকজ অফ দ্য অ্যাসোসিয়েশন, পলিউটেড মেন্টালিটি, যেভাবে বড় হওয়া, পারিপার্শ্বিক সামাজিকতা, সো কল্ড সমাজ, ওখান থেকে যা যা কানে আসে সেটা আমাদের ভাবনায় তৈরি হয়, আমরা ওখান থেকে অফেন্স করা শুরু করি। এবার প্রভুপাদের যেই মানে প্রভুপাদের ডিসাইপল না, যার কথা বলছিলাম, তিনি প্রভুপাদ সম্বন্ধে এই শঙ্কা তার মনে আসে, তো প্রভুপাদ কেন আংটি পরবেন, সোনার আংটি পরবেন? তো উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করেন যে আমার না এরকম ডাউট হচ্ছে যে প্রভুপাদ কেন সোনার আংটি পরবেন, সন্ন্যাসী। চিন্তা করে দেখুন তো, অথচ কিন্তু ইনিশিয়েটেড ডিসাইপল এবং অনেক এক্সল্টেড একজন, তার মনে এটা আসলে তিনি যখন ওয়াইফের সাথে শেয়ার করেছেন, এবার ওয়াইফ কি বলছে শুনুন। বলে আমার তো আসছে না, তোমার আসছে কেন? আপনারা রিলেট করতে পারবেন, হাজবেন্ড ওয়াইফের কথাবার্তা এরকম হয় না অনেক সময়। তা আমার তো আসছে না, তোমার আসছে কেন? তখন বলে তা জানি না, কিন্তু আমার এটা আসছে, রিসেন্টলি আসছে।
তখন বলে তুমি গুরু মহারাজের কাছে যাও, এবং তার গুরু মহারাজকে হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ। তো ইমিডিয়েটলি উনি দেখা করতে গেলেন রাধানাথ স্বামী মহারাজের কাছে। উনি অনেক সিনিয়র, এই জন্য রাধানাথ মহারাজের প্রথম দিকের কথা, এবং তখন এক্সেসটা ওরকম ছিল। এখন তো বছর প্রতীক্ষা করলেও 2 বছরেও একবার মহারাজের দর্শন পাওয়াটাও দুর্লভ হয়ে যায়। তখন তাদের অ্যাক্সেস ছিল। তখন তিনি গেছেন, গিয়ে তার যিনি শিক্ষাগুরু তিনি নিয়ে গেছেন মহারাজের কাছে, ওই একই শহরে ছিলেন। তো মহারাজকে বলেছেন এই কথা। তো মহারাজ শুনে স্বাভাবিকভাবে বেশ একটু রেগে গেছেন মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ। বলছেন সোনার আংটি, এরকম বেশ রাজভারী গলা, সোনার আংটি শিল প্রভুপাদ, কি বলছো তুমি? শিল প্রভুপাদের মাথায় যদি সোনার মুকুট পরিয়ে দেওয়া হয় তাও কিছু না, তাও কম। ভগবানের মাথায় যা পড়ানো হয় তার সমস্ত কিছু শিল প্রভুপাদের মাথায় পড়ালেও তার থেকে কম। এরকম একটু প্রথমে একটু এরকম এক্সাইটেড হয়ে গেছেন মহারাজ, তারপরে ঠান্ডা হয়ে বুঝতে পেরেছেন সিচুয়েশনটা কি। তখন বলছে তোমার এরকম ধারণা আসছে কেন? তখন সে কিছুই বলছে না, বলছে গুরু মহারাজ আমি জানি না, কিন্তু আমার রিসেন্টলি আসছে। তখন বলছে তুমি কি খাচ্ছ? বলে আমি ডাব্বা, আমার ওয়াইফ প্রসাদ দিয়ে দেয়, অফিসে গিয়ে ডাব্বা খুলি আর খাই, প্রসাদই খাই। বলে আর কি খাও? আর কিছু খাই না, বাসায় আসি আবার প্রসাদই খাই। এই দুটো প্রসাদের মাঝখানে কি খাও? এই দুটো প্রসাদের মাঝখানে কি খাও? একটু চিন্তা করলো, চিন্তা করে বলে অফিসে সবাই বিকেল বেলায় চা দেয়, আমি চা খাই না, আমি তো চা খাই না, কারণ আমি ইনিশিয়েটেড ডিভোটি, আমি চা খাই না, কিন্তু চার সাথে না মারি বিস্কুট দেয়, ওটা আমার খুব ভালো লাগে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে যে কথাটা বলছি গৌর পূর্ণিমার আগে, এটা খুব দরকার বোঝা। মারি বিস্কুটের সাথে এইটার কি সম্পর্ক? রাধানাথ মহারাজ বললেন দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। You are enjoying something without offering Krishna. You are accepting something. তুমি গ্রহণ করছো এমন কিছু যা কোনো শুদ্ধ ভক্তের হাতে তৈরি করা না, যা কৃষ্ণকে অফার করা না। That's why you are getting this polluted mentality, offensive mentality. এবং তিনি এটা শোনার পরে ইমিডিয়েটলি ওই মারি বিস্কুট বন্ধ করলেন, কারণ ওনার সারাদিনই প্রসাদেই চলতো, শুধু একটা মারি বিস্কুট মাঝখানে। তো ইমিডিয়েটলি ওনার এই জিনিস, এই অফেন্সিভ মেন্টালিটি তো চলেই গেল, সেই সাথে সাথে উনি আরো অনেক প্রোগ্রেস করলেন। আমি কেন বললাম এই কথা? যদিও আমাদের মধ্যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনাদের মধ্যে অনেকেই আছে খুব অ্যাডভান্স, অনেকেই আছে প্রায় সবসময় কৃষ্ণ প্রসাদই খান, কেউ আছেন একদম নতুন, কেউ আছেন কৃষ্ণ প্রসাদও খান, বাইরের খাবারও খান, তাই না? কেউ আছেন ননভেজ থেকে বেরোনোর চেষ্টা করছেন। তাহলে আমি এরকম এক্সল্টেড একটা উদাহরণ দিলাম কেন? এটাই বোঝানোর জন্য যে আমরা যদি প্রেসক্রিপশন অনুযায়ী অনলি, ওকে আমি আমার জীবনে, আমি জানি না এই কথাগুলো সত্যি কিনা, কে শিল প্রভুপাদ জানি না এই কথা ওয়ার্কআউট করছে কিনা, আমি নিজেকে 6 মাস সময় দিলাম, 6 মান্থস, নো ম্যাটার আমি তমগুণের, আমার জানার দরকার নেই, না রজগুণের না সত্যগুণের, 6 মাস সময় দিলাম। উইদিন 6 মান্থস আই উইল ফাইন্ড ইট আউট। আমরা যদি শুধু প্রসাদ গ্রহণ করি, ভগবানকে দেয়া প্রসাদ, ভক্তি ভরে, ভগবান ভালোবাসা দিয়ে, আর কেন আমরা বাইরের খাবার খাওয়া উচিত না? এই যে রাধানাথ মহারাজ যে কথাটা বললেন, আমাদের আচার্যরা সেই কথাটা বলে গেছেন বারবার, কিন্তু এটা কিন্তু এক একটা প্ল্যাটফর্ম অনুযায়ী, কারণ প্রথমে যে ননভেজ খাচ্ছে তাকে এই কথা বলার অর্থটা নেই, কিন্তু তাকে বুঝতে হবে আমার ডেস্টিনেশন কোথায়। আমি যদি ননভেজ খেতে খেতে হরে কৃষ্ণ মহামন্ত্র 6 মাস করে বলে আমার তো কিছুই হলো না। I have to understand I have not taken the medication, I have not taken the guidance properly. 6 months চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, 6 মান্থস, 6 মাস মাত্র। কেউ যদি ব্রহ্ম মুহূর্তে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তার আগে পঞ্চতত্ত্ব মন্ত্র বলে, কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাতি গৌর ভক্তবৃন্দ, ব্রহ্ম মুহূর্তে সকাল 7টার মধ্যে, টাফ, আমি টাফ, কে কোন জায়গায় আছে আমি জানি না, আপনাদের মধ্যে এমন ভক্তরা এখানে প্রেজেন্ট, আমি দেখতে পাচ্ছি এখন আমার চোখের সামনে, একাধিক ভক্ত, একজন দুজন তিনজন না, একাধিক ভক্ত, যারা আমাকে জানিয়েছিলেন যে এ জন্মে বোধহয় হবে না, আর যাই হোক এই জন্মে হবে না, আমি হয়তো আমার ওয়াইফ হবে না, বা আমি হয়তো আমার হাজবেন্ড হবে না এই জন্মে, উইদিন 2 ইয়ার্স, আপনারা ব্যাকে যান, আপনারা নিজেদের, যারা আপনারা অডিয়েন্সে আছেন এখন, 2 ইয়ার্স এর মধ্যে কোথা থেকে কোথায় চলে এসেছেন।
এটা কেন হবে না? আমি তো জানতে শিখবো। এটাই তো শিল প্রভুপাদ আর অন্য কারোর মধ্যে পার্থক্য। প্রভুপাদ কোনো কম্প্রোমাইজ করেননি। প্রভুপাদ আসল নেকটারটা আমাদের দিয়েছেন। এবার আমরা কতদিনে অ্যাপ্লাই করতে পারবো, কতটা আমাদের টেনাসিটি, ডিজায়ারটা কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করে। সেটা আমাদের উপরে নির্ভর করে। এমন না যে আমাদের কোয়ালিটি নেই, জন্মসূত্রে আমি কিছু পেয়ে আসিনি। আমাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক, যত পাপী হই না কেন, কোনো অসুবিধা নেই। যে ব্যাকগ্রাউন্ডই হোক কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ডিজায়ারটা যদি উইদাউট এনি হিপোক্রেসি হয়, ফুলফিল ডিজায়ার, মানে কমপ্লিট স্ট্রং ডিজায়ার, যে ওকে এটা আমি করব, এটা আমি 6 মাস করব। 6 মাস কি করব? 6 মাস কি করব? ব্রহ্ম মুহূর্তে উঠে, আমি বলছি না কাউকে 3টে উঠতে হবে, 3:30 উঠতে হবে, 4টে উঠতে হবে, 4:30 উঠতে হবে, নট রিকোয়ার্ড। 5টা, 5:30। কিন্তু যদি আমি এটা ফলো করতে চাই 6 মাস, আমার কাছে 1 বছরও দেওয়ার টাইম নেই, 6 মাস ব্রহ্ম মুহূর্তে উঠে 7টার আগে, হতে পারে 1 দিন 2 দিন মিস হয়ে গেছে, কিন্তু আপনি ফিল করতে পারবেন ডিফারেন্স। ইউ উইল ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন লাস্ট 2-3 ডেজ এন্ড টুডে। আপনার যদি আজকে মিস হয়ে যায়, আমি ফিল করি। আমাদের এখানে আমি সবসময় কমিউনিকেট করি, অনন্ত বিলাস প্রভু আছেন, আমরা জানি একই সেম জিনিস। অরিন্দম প্রভু আছেন, একই জিনিস। যখন এটা হয় তখন যে কোনো কারণেই হোক, হতে পারে বাচ্চার কারণে, হতে পারে কোনো কারণে, শারীরিক কারণে, কারণ আমরা এখন সবাই প্র্যাকটিস করছি, অনুশীলন করছি, কিন্তু আমরা সেই দিনটাই ফিল করতে পারি হোয়াট এ বিগ ডিফারেন্স, হোয়াট এ বিগ ডিফারেন্স, চোখে পড়ার মতো ডিফারেন্স। যদি ব্রহ্ম মুহূর্তে উঠে 7টার আগে 16 মালা জপ, মানে বলুন না প্রভু আমি তো 4 মালা করি, 5 মালা করি, দ্যাট ইজ ইউর প্রবলেম। ইফ ইউ ওয়ান্ট টু ইউটিলাইজ দিস ব্রেক টাইম, স্টেশনে নেমেছি, এর মধ্যে কোনো আপোষ নেই। ওভার টাইম দিলে যদি একটা জব, কোথাও একটা কাজের সূত্রপাত আমরা পাই, আপনার নিজেকে প্রশ্ন করি, $500 পাওয়া যাবে, 2 ঘন্টা দিতে হবে, দেবেন না? সবাই দেবেন। $5,000 পাওয়া যাবে যার যার রোজগার অনুযায়ী। যার $500 কাছে অর্থটা মাইনে রাখে না, তাকে যদি অফার দেওয়া হয় $2,000 দেওয়া যাবে, 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হবে, সে কাজ করবে, কোনো ব্যাপার না, যে যে ব্যাকগ্রাউন্ডেই থাক কাজ করবে। কারো যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, তাদের ইনকাম, তাকে যদি বলা যায় $5,000 দেওয়া হবে, 1.5 ঘন্টা সময় এক্সট্রা দিতে হবে, আরে লাফিয়ে পড়বে, বলে উল্টো প্রার্থনা করবে ভগবানের কাছে, ভগবান প্রতিদিন যেন এরকম হয়, প্রতিদিন যেন এরকম হয়, এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা যেন এক্সট্রা দিলে আমি $5,000 করে পাই। হোয়াট এ ফুল, হোয়াট এ ডাম উই আর। কটা রুটি ঢোকে পেটের মধ্যে আমাদের? সেইটুকুই ঢোকে যতটুকু জায়গা আছে। বিল গেটসের ততটুকু খায় যা আমরা খাই। 7 বেলা তো খাবে না, 7 বেলা তো খাবে না। 20টা রুটি কোনোদিন বিল গেটস খেয়ে দেখেনি। তো $1 বিলিয়ন দিতে হবে কিনা কি? যদি আমরা আসল পারপাসটা মিস করি, ডিফারেন্স দেখে নিন। স্টিভ জব, আমি 2 জন প্রখ্যাত লোকের কথা এখন বলছি, আপনারা মনে রাখবেন। 2 জন একদম ফেমাস লোকের কথা। স্টিভ জব অ্যাপল কোম্পানির ওনার, ফাউন্ডার এন্ড সিইও। তার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জানি, কিন্তু আমরা আজকে যেই পোরশনটা, যেই পার্টটুকু আলোচনা করব, সেই পার্টটুকুর সাথে রিলেটেড পার্টটুকুই আলোচনা করছি, শুধু ওইটুকু। স্টিভ জব যখন তার 55 বছর বয়স, তাকে লাস্ট স্টেজে, আমি আর পুরো ডিটেইলে যাচ্ছি না, কিন্তু এই পয়েন্টটা আমি মানে হাইলাইট করার জন্য এই জায়গাটা বলছি। তাকে 55 বছর বয়সে তার যখন ক্যান্সার ধরা পড়ে, তাকে ডাক্তাররা জিজ্ঞেস করে, এত বড়, মানে পুরো যুগান্তকারী একজন, মানে দার্শনিক বলা যায়, ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি বলা যায়, নাম সবাই জানে, স্টিভ জব অ্যাপল কোম্পানির ওনার, কে না জানে। 55 বছর বয়সে, 55 ইয়ার্স ওল্ড, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার লাইফে আপনি এখন কি চান, মানে আপনি কি এক্সপেক্ট করেন, আপনার ভিশন কি? এক কথায় চোখ বন্ধ করে বলল, I just want to live another 6 months. If anybody can give me another 6 months. আমাকে আর 6 মাস সময় যদি কেউ দিত, আমি বাঁচতে চাই, I want to live. তাহলে এতদিন কি করলেন? আমার প্রশ্ন, আর কারো প্রশ্ন না। 55 বছর পর্যন্ত কি করলেন যে 6 মাসের জন্য এরকম কাতর হয়ে গেলেন? ভক্তিতীর্থ মহারাজ, এটার সাথে রিলেটেড, ভক্তিতীর্থ মহারাজ আমাদের ইসকনের, ক্যান্সার, বোন ক্যান্সার, এত ব্যথা, চরম ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে, রাধানাথ মহারাজ তার পাশে, তার ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, চরম ব্যথা, মানে কল্পনার অতীত, মানে সেই ব্যথা
কিডনির ব্যথা বা লেবার পেনের থেকে অনেক অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। সেই ব্যথার যন্ত্রণায় সেই ভিডিও ইউটিউবেও আছে। কি জয়ফুল, চোখ মুখ দেখলে মনে হবে যে হোয়াট হি হ্যাজ। আমরা তো ভিখারি। ক্যান্সার তো দূরের কথা, আমাদের সবকিছু আছে, বাবা মা ভাই বোন, চাকরি বাকরি, সুস্থ শরীর। আমরা তো ভিখারি, একদিনের জন্য এরকম ভাবে কোনোদিন কীর্তন করতে পারিনি। এত জয়ফুল হইতে মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওই ব্যথা নিয়ে ইউটিউবে আছে এই ভিডিওটা। অনন্ত বিলাস প্রভু সবার সাথে শেয়ার করতো এটা আমাদের গ্রুপে। তো ইউটিউবে এই ভিডিওটা আছে। এই ভিডিওটা তিনি গাইছেন, আমার কতক্ষণ, আমার মানে অপূর্ব, মানে তখন একটু দুঃখ লাগছে না। আমি চেষ্টা করেও পারছি না মহারাজের প্রতি কোনো কোনো রকম দুঃখ প্রকাশ করতে। আমার মনে হচ্ছে আমরা তো ভিখারি, উনি তো মালামাল। উনি রাধানাথ মহারাজকে একটা কথা শেয়ার করেছিলেন, আমার এই পজিশন, অথচ কি পরিমাণ পেন আপনাদের কল্পনার বাইরে। উনি বলছেন, আমার এই পজিশন, আমার এই সিচুয়েশন আমি কারো সাথে ট্রেড করতে রাজি না, হাসি মুখে বললেন। Because I am remembering Krishna like anything. I am getting association of all pure Vaishnavas. কি স্মাইল, কি উদ্দীপ্ত চেহারা। আর whereas আমরা তাদের চিনি, যারা ভক্তি পথে না তারা ভক্তি তীর্থ মহারাজকে চেনেন না। এই সেই মহারাজ যারা অনেকে বলেন ইসকনে কালোদের কেউ পছন্দ করে না। আরে জানতে গেলে পুরোটা জানতে হয় না, ট্রেইলার দেখলে তো বোঝা যায় না। শিল প্রভুপাদ কালো বিদ্বেষী ছিলেন, ইনি কালো একজন শিষ্য যে হাজার হাজার কালোকে শিল প্রভুপাদের চরণে আশ্রিত করেছেন। ইনি একজন কালো মহারাজ, ব্ল্যাক বডি, ভক্তি তীর্থ মহারাজ, সবার মাথার উপরে থাকেন। সাদা কালো ইন্ডিয়ান ভারতীয় বৈষ্ণব ঘরে জন্ম, দ্বারা প্রণাম করেন এনাকে। শিল প্রভুপাদের অতি প্রিয়, যিনি রাশিয়ায় গিয়ে, রাশিয়ায় তো তখন ধর্মের নামে কোন রকম বুক ডিস্ট্রিবিউশন বিরাট বড় অপরাধ, তার মধ্যে যদি আবার একজন হয় ব্ল্যাক, তো কথাই নেই, কারণ তো হাজার লোকের মধ্যে 1 লক্ষ লোকের মধ্যে চোখে পড়বে। তাকে ধরে পেটিয়েছে পুলিশরা। বাথরুমে, ট্রেনের বাথরুমে উনি ঘুমিয়েছেন, ট্রেনের বাথরুমে কাটিয়েছেন শিল প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউট করার জন্য। রাশিয়াতে ধর্ম প্রচারের কারণে অগ্রগণ্য ভূমিকা, যেটা কমিউনিস্ট কান্ট্রি। এই হচ্ছেন ভক্তিতীর্থ মহারাজ। তার যখন লাস্ট টাইমে তিনি এরকম বলছেন যে আমি কারোর সাথে আমার এই পজিশনটা শেয়ার করব না, আমি ট্রেড করব না। আর whereas স্টিভ জব কি বলছেন, যে আমি আরো বাঁচতে চাই। প্রচন্ড ব্যথিত, কি ব্যথিত, এবং মানে তার কাতর। আরেকজনের কথা আমরা সবাই জানি, মাইকেল জ্যাকসন। কে চায় তার সন্তান এরকম লাইফ? কি পরিমাণ সেলিব্রিটি। ছোটবেলায় আমারও মনে আছে, আমিও ওনাকে দেখে ব্রেক ড্যান্স দিতাম ছোটবেলায়। মাইকেল জ্যাকসন, কে না মাইকেল জ্যাকসন হতে চাইতো ছোটবেলায়, তাই না? কি প্যাথেটিক লাইফ। কেউ চাইবে না তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো হিতৈষী, কেউ চাইবে না, কোনো শুভাকাঙ্ক্ষী চাইবে না, আনলেস কেউ ঈর্ষা করে যে তোমার অভিশাপ, তোমার মাইকেল জ্যাকসনের মতো জীবন হোক। তার বাবা মা বলবে এই খবরদার এইরকম কিছু বলো না, এরকম। কি প্যাথেটিক লাইফ তার লাস্ট জীবনটা, তাই না? কি প্যাথেটিক। আমি মজা করে বলছি না, আমি দুঃখ প্রকাশ করেই বলছি, কিন্তু আপনাদের এই ডেপথটা বোঝার জন্য এইভাবে প্রেজেন্ট করছি, আমার অপরাধ নেবেন না। খুব প্যাথেটিক লাইফ। whereas আর একজন বিখ্যাত লোকের কথা আমি বলছি পাশাপাশি, একই রকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং স্বনামধন্য আজকের দিনে, অ্যালফ্রেড ফোর্ড। ফোর্ড কোম্পানির 19% শেয়ার হোল্ডার। ফোর্ড মোটর কোম্পানি অন্যতম বড় গাড়ির কোম্পানি সারা ওয়ার্ল্ডের। তিনি শিল প্রভুপাদের ডিসাইপল অ্যালফ্রেড ফোর্ড। আমার সৌভাগ্য হয়েছিল প্রভুর সাথে দেখা করার। আমি ওনাকে সার্ভ করছিলাম, বৃষ্টি পড়ছিল, ছাতা ধরে প্রভুকে গাড়িতে তুলে দিচ্ছিলাম। সেই দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির থেকে আমাকে, ওনাকে গাড়িতে তুলে দেওয়া। যেই গাড়িটাতে এসছে অ্যাকচুয়ালি আমার গাড়ি তার থেকে বেটার। যেই গাড়ি উনি চালিয়ে এসছেন ফোর্ডের, আমার গাড়ি তার থেকে বেটার। চিন্তা করে দেখুন, হোয়াট এ সিম্পল লাইফ, কি বিগ পিপল, বিগ পার্সোনালিটি। যেহেতু আমি তাকে ছাতা ধরে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, তিনি আমাকে আলিঙ্গন করলেন যাওয়ার সময়। হোয়াট এ হিউমিলিটি। আলিঙ্গন মানে না থ্যাংক ইউ, নো, আমরা যেটা সচরাচর বলি, জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, ধরে ধরে আলিঙ্গন করে আমাকে বললেন থ্যাংক ইউ প্রভু। আমি কেঁদে দেই পারলাম। দিস ইজ দ্য গিফট অফ শিল প্রভুপাদ।
তার পুরো লাইফটা তিনি দিয়ে দিয়েছেন প্রভুপাদের একটা স্বপ্ন, আমাদের আচার্যদের স্বপ্ন পূরণ করার জন্য, বৈদিক প্ল্যানেটেরিয়াম, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। কিন্তু শিল প্রভুপাদের ইনস্ট্রাকশন ছিল তুমি হেল্প করো, কিন্তু সারা বিশ্বের সবাইকে সুযোগ দিও। কারণ আমাদের আচার্যরা সবসময় চাইতেন, ভক্তি বিনোদ ঠাকুরও তাই করেছিলেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন যোগপীঠের মন্দির তৈরি হয় মহাপ্রভুর জন্মস্থানে, আপনারা এই অভয়চরণের এই সিনটা দেখতে পারবেন। উনি বলেন, ভক্তি বিনোদ ঠাকুর তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন যে আমি চাইলে আমার কিছু বন্ধু বান্ধব, যারা ধনী বন্ধু বান্ধবদের দিয়ে আমি মন্দিরটা করে নিতে পারতাম, কিন্তু মহাপ্রভু এটা চাইতেন, আচার্যরা এটা চাইতেন যে সবার কাছে গিয়ে আমরা কিছু কিছু করে সংগ্রহ করে সবাইকে এই সুযোগটা দিই। তাই উনি দেখবেন আপনারা এই অভয়চরণে আছে এই পার্টটা, যে সবার দ্বারে দ্বারে যায়, অনেকে ওনাকে চিনতেই পারে না, বলেন যান যান অনেক দেখেছি। ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন ভক্তি কেদারনাথ দত্ত, তাকে বলে যান যান অনেক দেখেছি, এই বয়সে এখন ভিক্ষা করছেন কেন, মানে ওনাকে ভিক্ষুক বলে দিল, উনি মন্দিরের জন্য টাকা চাইতে আসছে। এরকম হয়, বুক ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি এরকম হয়। দিস ইজ আওয়ার পিউরিফিকেশন প্রসেস। সেম অম্বরীশ প্রভু তাই, প্রত্যেক মন্দিরে গিয়ে হাম্বল হাত ফোল্ড করে, যিনি চাইলেন নিজে, এবং করছেনও তাই, $23 মিলিয়ন ওনার নিজের পকেট থেকে দিয়ে দিয়েছেন মন্দিরের জন্য। তারপরে বাদ বাকিটা কালেক্ট করার জন্য প্রত্যেকের দ্বারে দাঁড়িয়ে গিয়ে, কেউ আমি সামান্য ডোনেট করেছি, সামান্য, এরকম আমাদের মতন আমাদের কংগ্রিগেশনের যারা সামান্য সামান্য কিছু ডোনেট করেছেন, তাকেও তিনি থ্যাংক ইউ মানে মুখে জানানো না, হাত ধরে বুকে জড়িয়ে ধরছেন। হরে কৃষ্ণ। হাত ধরে, শুধু হাত মিলিয়ে উনি থামছেন না, যেহেতু আমরা পার্টিসিপেট করছি সামান্য সামান্য কয়েক $1000, মানে ওনার তুলনায় কেউ 1000, কেউ 500, কেউ 200, কেউ 100, সে জড়িয়ে ধরছেন সবাইকে খুশিতে, যে সবাই পার্টিসিপেট করছে, আমার গুরুদেবের স্বপ্ন পূরণ হচ্ছে, যার জন্য উনি হোল ফ্যামিলি নিয়ে লেগে আছে। তো এখান থেকে আমাদের বোঝার দরকার আছে যে আমরা লাইফে কি পার্টটা মিস করছি। এই স্টেশনে এসে আমরা এখন বাহানা বানাচ্ছি, 4 মালার উপরে আমি করতে পারি না, সময় নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাকেই ধোকা দিচ্ছি। কেন 8 মালার উপরে করতে পারি না, 12 মালার উপরে যে সংসারের এত কাজ, সময় পাই না। এখনই যদি বলা হয় 1 মার্সিডিজ বেঞ্চ ফ্রি, যদি 1 মাস 16 মালা জব করতে পারো, সবাই লেগে পড়বে। এই সমস্ত আমাকে বলে লাভ নাই, এটা কেউ বললো না। 100 লোকের মধ্যে, আমি সব 100 বলবো না, 99% লোক ঝাঁপিয়ে পড়বে যদি শোনে যে যদি কোথাও রেকর্ড করতে হবে বা কোনো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে 16 মালা করে জব করতে হবে, 1 মাস পরে একটা মার্সিডিজ বেঞ্চ নতুন গাড়ি পাওয়া যাবে। বা যে যে চাকরিতে আছে তার প্রমোশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শুরু। আরে আমরা কাকে ধোকা দিচ্ছি? কেন ধোকা দিচ্ছি জানেন? আসলে আমাদেরও দোষ না, কারণ আমাদের গাইডেন্সের অভাব। আমরা শিল প্রভুপাদের মার্সিটা নেয়ার জন্য হাতটাই পাতিনি। আমরা ভরা কলসি নিয়ে গেছি, ভরা কলসি নিয়ে জল ভরতে গেছি, সব জানি, সব বুঝে গেছি, সব নলেজ আছে। কি একটু ইঞ্জিনিয়ারিং পাস করেছি, কি ডাক্তারি পাস করেছি, কি একটু ওকালতি পাস করেছি, নিজেদের এমন সর্বা মনে করি। গাড়ির নষ্ট হয়ে গেলে মেকানিকের কাছে যেতে হয়, পেটের ব্যথা শুরু হলে যে ইঞ্জিনিয়ার তাকে ডাক্তারের কাছে যেতে হয়। বেসিক কমন সেন্স নেই আমাদের, কমন সেন্স নেই। আর আপনাদের এই অর্থে একটা খুব বেসিক জিনিস জানিয়ে রাখি, যেটা জানা প্রয়োজন, আগেও বলেছি এই প্রসঙ্গে, আমাদের ভক্তি জীবনের সাথে শরীরটা ইম্পর্টেন্ট। সকালবেলায় লেবু দিয়ে গরম জল, একটা বা দুটো অর্গানিক অ্যাপেল, যেখানে অর্গানিক অ্যাপেল পাওয়া যায়, না হলে ভালো করে ধুয়ে আপেল, রাতে বেলা শোয়ার সময় 2 থেকে 3টে লবঙ্গ, মনে করে দিচ্ছি এটা কিন্তু খুব কাজের, এবং একটু প্রাণায়াম, 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট একটু প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম আর অনুলোম বিলোম, এটা যদি আমরা করি, আর সূর্য অস্তের আগে যদি আমরা খাবার খেয়ে নিতে পারি, সূর্যাস্তের পরে আর না খাই। আমাদের কি রুটিন? আমাদের নরমালি কি হয়, 11টা 12টার সময় খায়, অনেকেই আছে তাই না? আমিও সেই ব্যাকগ্রাউন্ড থেকে, আমি অন্য গ্রহের প্রাণী না। 11টা 12টার সময় খেতে বসি, 12:30 1টার আগে। আবার গর্ব করে বলি আমরা তো 12টা 1টার আগে ঘুমাই না। এখন দেখবেন এই পুরো, বিশেষ করে বাংলাদেশে তো এই কালচারটা অনেক বেশি। আমি এখনো বাংলাদেশের অনেকের সাথে কথা বলি, তারা গর্ব করে বলে না 12টা 1টার আগে আমরা ঘুমাই না। এটা গর্বের না, এটা লজ্জার বিষয় যে 12টা 1টার আগে ঘুমাই না। কিন্তু এটা আমাদের কেউ কোনোদিন বলেনি যে এটা প্রবলেম। কি এটার সাথে কি রিলেশন? কারণ আমার শরীরটা যদি আমার ফেভারেবল না থাকে, আমি কি করে মঙ্গল আরতি করব, কি করে ব্রহ্ম মুহূর্তে উঠবো, কি করে 6 মাসের প্র্যাকটিস করব?
তো সকালবেলায় গরম জল লেবু দিয়ে, অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাতে গেছিলাম আমার যখন কিডনি স্টোন হয়েছিল আমার। তা আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমি ডাক্তার এবং নার্স এবং সমস্ত স্টাফকে আমি এই অ্যাডভাইস দিয়ে আসছিলাম। তারা খুবই উপকার পেয়েছিল এটা। আমি ওদের ওষুধ খাইনি, আমি ওদের কাছে থাকিও নি। আমাকে যখন খুব ব্যথা উঠে গেছিল অনেক আগে, এটা প্রায় ৫-৬ বছর আগে আমি নির্জলা একাদশী করছিলাম, তখন আমি ১ম বুঝতে পারি যে আমার কিডনি স্টোন ছিল। অসম্ভব পেইন। তো নির্জলা একাদশীর ৩৬ ঘন্টা পূর্ণ হওয়ার ২-৩ ঘন্টা আগে ব্যথাটা প্রচন্ড বেড়ে যায়। কৃষ্ণের ইচ্ছা, হসপিটালে যেতে হয়। তো হসপিটালে যাওয়ার পরে ইত্যাদি, ইত্যাদি আমাকে টেস্ট করতে পারতো। হসপিটাল থেকে আমি বেরিয়ে এসেছিলাম। আমি শুধু বলেছিলাম আমাকে কোন রকমে বের করুন। আমি ১ মাস পরে আপনার সাথে দেখা করব। বলে, অনেক ভুল করছো কিন্তু। জীবনের বড় মিস্টেক করছো। এখনই অপারেশন করে যাও। আমি বললাম, আপনি শুধু আমাকে ওষুধ দিয়ে আজকে ছাড়েন। আমি আপনার সাথে পরে দেখা করছি। তো কৃষ্ণের কৃপা। কারণ কি আয়ুর্বেদ এমন একটা জিনিস আমাদের অসুস্থ হতেই দেবে না। এবার ব্যাপার আছে এমন না যে তার মানে মেডিকেল সায়েন্স খারাপ। মেডিকেল সায়েন্স অবশ্যই অনেক, অনেক একটা আশীর্বাদ আমাদের জন্য। অনেক, অনেক ক্ষেত্রে আশীর্বাদ। কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে হাতের ব্যথা ডাক্তার, পায়ের ব্যথা। আমি বুঝতেই পারছি না এটার জটটা কোথায়। আমরা যদি খাবারটাকে কন্ট্রোল করি, আমরা যদি আমাদের খাবারটাকে সাত্ত্বিক রাখি, পচা বাসি খাবার না খাই, সূর্যাস্তের আগে খাবার খেয়ে নিই, টাইমটা মেইনটেইন করি, সকালবেলায় বডিটাকে অ্যালকালাইন করি, লেবু জল, গরম জল দিয়ে খেয়ে, হ্যাঁ? আপেল খাই, ভালো, ভালো খাবার খাই যেগুলো হেলথি ফুড, সাত্ত্বিক খাবার এবং হেলথি খাবার, নিউট্রিশিয়াস ফুড। আমি অনেকবার আলোচনা করেছি আপনাদের সাথে। বাদাম ভিজিয়ে খাওয়া বা বাদাম, নাটস, মিল্ক স্যালাড, স্প্রাউটেড বিনস, মুগ, ইত্যাদি, ইত্যাদি। মিল্ক শেক, কত সুন্দর, সুন্দর ফুড, হেলথি। চাল কুমড়োর জুস অনেক ভালো হেলথের জন্য। অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, ফ্রেশ জুস বানিয়ে খাবেন, দোকান থেকে কিনে না। এগুলো যার পক্ষে যেটা সম্ভব। আমার ইভেন দেশি ফল, আপনারা বলতে পারেন না আমি তো আমেরিকায় থাকি না, কানাডায় থাকি না, জুসার নেই। দেশি ফল, পেয়ারা, কাঁঠাল, সিজনাল ফ্রুটস খাওয়া, সময় মতো খেয়ে নেওয়া, স্নান করা, তারপরে টাইম মতো ঘুমাতে যাওয়া, আর্লি বেডে যাওয়া। আমরা শুনিনি ছোটবেলা থেকে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। পালন করেছি আমরা, আমার বাবা মাও পালন করে না, আমরাও পালন করি না, কিন্তু শুনেছি, কিন্তু টিচারও পালন করে না, যে পড়িয়েছে কেউই পালন করে না। আমরা এই পরিবেশে আমরা বড় হয়েছি। কেন বললাম এই কথা? যে না, আমরা যদি এটা মেনটেন করি আমাদের হেলথটা ঠিক থাকবে, যতটুকু রাখা যায়। দেখুন আজকে আমরা যে হেলথ সিচুয়েশন বা সিকোয়েন্স এর মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমাদের পাস্ট। আজকে যদি আমরা সাবধান হই, কালকে কিন্তু রাইট আমরা এফেক্টটা পাবো না। যেমন এখনই কেউ যদি ব্যাংক থেকে কেউ চুরি করে ফেরে, তাকে পুলিশ পেছন পেছন গাড়ি নিয়ে দৌড়াবে না। পরের দিন সকালে ব্যাংক খুলবে, হিসাব মিলবে না, তারপর ফাইন্ড আউট করবে কে চুরি করেছে, তখন পুলিশ আসবে, রাইট? সেরকম সেরকম আমরাও আজকে যা করছি, আমাদের কর্মকাণ্ড, খাবার দাবার, লাইফস্টাইল, সেটা হচ্ছে আমাদের আজকে যা চলছে সেটা হচ্ছে বিকজ অফ আওয়ার পাস্ট। যেটা আসছে ফিউচার, বিকজ অফ আওয়ার, ইট উইল বি বিকজ অফ আওয়ার টুডে। আজকের জন্য ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তো সেই চয়েসটা আমাদের হাতে। তো আমরা যদি এটা কেয়ারফুল হই তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই, আমাদের ভক্তি জীবনটা অনেক সহজ হবে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা ইউটিলাইজ করতে পারবো টাইমটা প্রপারলি। আমরা ব্রহ্ম মুহূর্তে এসে আমাদের চ্যান্টিং এ ফোকাস আসবে। তারপরে আমরা যদি সুষম খাদ্য খাই, ভগবানকে নিবেদন করে, ভগবানের কৃপা পাবো। ভগবানকে চিনতে গেলে ভগবানই জানে, তার কৃপা দিতে হবে, তাই না? আপনার বাড়িতে যেতে গেলে কে আমাকে অ্যাড্রেস দেবে? ভালোভাবে ডাইরেকশন কে দিতে পারে? আপনি দিতে পারেন। আপনার বাড়িতে যাওয়ার রাস্তা আপনি বলতে পারেন। তাই নাকি? তো সেরকম ঈশ্বরের কৃপা পাবো আমরা, আচার্যদের কৃপা পাবো। আমরা একাদশী ব্রত পালন করবো। একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ। তারপর তারপর আমরা কন্টামিনেটেড যেই অ্যাসোসিয়েশন, এটা থেকে দূরে থাকবো। কাউকে যদি অ্যাসোসিয়েট করতে হয়, কথা বলতে হয়, কাজের কথা ছাড়া, ব্যবসা বা কাজের কথা ছাড়া, প্রজল্প বাদ দিয়ে কৃষ্ণ কথা বলবো, না হলে দূরত্ব বজায় রাখবো। এইটা যদি আমরা করতে পারি উইদিন 6 মান্থস, কি বললাম? ABCD, আমি কিন্তু তাই বললাম, অন্য ভাষায় বললাম। কি বললাম? অ্যাসোসিয়েশন, মানে আমরা ফার্স্ট হিয়ারিং, কৃষ্ণ কথা শুনবো। এই প্রোগ্রাম হোক, কারো মনে হচ্ছে না আমার এই দীনপাবন গৌরাঙ্গ প্রভুকে দেখলেই মাথার রক্ত পায়ে গরম গরম হয়ে যায়, ঠিক আছে, এটা বাদ, অন্য কোনোটা শুনুন। কিন্তু কোনো একটা ভক্তের কাছ থেকে শিল প্রভুপাদের মেসেজ শুনুন, আপনার চয়েস অনুযায়ী। ইউ হ্যাভ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ চয়েস রাইট নাও।
ভক্তিচারু মহারাজের কথা শুনুন, কিন্তু ফোকাস দিয়ে শুনুন। আজকে একটা শুনলাম, কালকে একটা শুনলাম, এবং সেটা পালন করার চেষ্টা করুন। তো অ্যাসোসিয়েশন, এ ফর অ্যাসোসিয়েশন, নিতাই সেবনী মাতাজির কথা শুনুন, রাধানাথ মহারাজের কথা শুনুন, যার যেরকম খুশি, তাই না? আদি গদাধর প্রভুর কথা শুনুন, অমরেন্দ্রনাথ প্রভুর কথা শুনুন, অমোঘলীলা প্রভুর কথা শুনুন, গৌরাঙ্গ প্রভুর কথা শুনুন, গৌর গোপাল প্রভুর কথা শুনুন, কিন্তু ফোকাস যে কি বলছে সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা, তার মানে আমি কিছুই শুনছি না। একটা গল্প বলে আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে এক রাজার কাছে ৩ টে মূর্তি নিয়ে নেওয়া হয়, ৩ টে সোনার মূর্তি, অনেক ওয়েট, একই রকম দেখতে, একই রকম ওয়েট। তো মন্ত্রীকে বলা হয়, তুমি বলো তো, তার যে বিচক্ষণ মন্ত্রী, এই ৩ টের মধ্যে কোনটার দাম বেশি? হুম, তো আমি গল্পটাকে অন্যভাবে বলছি, আসল গল্পটা অন্যরকম। কোন রাজা, কোন সম্রাট, তা না। কিন্তু তিনি করেন, আমি শর্টকাটে মেসেজটা বোঝানোর জন্য। তিনি করেন কি, একটা গুণা ভেতর দিয়ে প্রবেশ করিয়ে দেন। দেখে একটা গুণা, একটা মূর্তির একই ৩ টে একই রকম স্ট্যাচু, এই দিক দিয়ে কান দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, দেখলো, বলে এটার কোনো দাম নাই। সেকেন্ডটা দেখলো, কান দিয়ে ঢুকিয়েছে, একটু দূরে গিয়ে আটকে গেছে। গুণাটা আর যাচ্ছে না, পাস হচ্ছে না। এক কান দিয়ে ঢুকেছে, আর এক কানের মাঝখানে গিয়ে আটকে গেছে। তো হচ্ছে এটা মোটামুটি দাম আছে। পরেরটাতে গেছে, দেখলো যে কানে গুণাটা ঢুকিয়েছে, গুণা, গুণা বুঝতেই পারছেন কি, গুণা দিয়ে বেড়া বাঁধে না, সেই গুণা, গুণাটা ভেতরে ঢুকে গেছে, মানে হৃদয়ের ভেতরে, মানে এটার অনেক দাম। এটা আমি কেন বললাম, এই শর্টকাটে একটা মজার গল্প, এটা শর্টকাটে এই জন্য বললাম, এটা বোঝার জন্য যে আমাদের হৃদয়ের মধ্যে কথাটা কতটুকু জায়গা পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সেইটা ইম্পর্টেন্ট, হৃদয়ে কতটুকু জায়গা পাচ্ছে আমি সত্যি অনুধাবন করতে পারছি কিনা, বুঝতে পারলাম কিনা, এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারছি কিনা, দ্যাটস ইট। চেষ্টাটা আমাদের হাতে, রেজাল্ট আমাদের হাতে না। বলতে পারেন হচ্ছে তো না, কিন্তু এই প্রেসক্রিপশনটা ফলো করতে হবে। আমি প্রসাদ খাচ্ছি তো, আমি হয়তো প্রসাদ খাচ্ছি না, এখনো নন ভেজে পড়ে আছি, ইমিডিয়েটলি বন্ধ করুন, বিকজ দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, ডেঞ্জারাস থিং। কিচ্ছু করতে পারি না, ঠিক, আমি টাকা পয়সা রেখে গেলাম সন্তানের জন্য, অনেক শিক্ষায় শিক্ষিত করতে পারলাম, লাইফ হেল হয়ে থাকতে পারে। আপনাকে, আমরা কি এত ক্লাস শোনার পরেও এটা বুঝতে পারছি না এটা কত গুরুত্বপূর্ণ? তো এই প্রসাদ খাওয়া, প্রসাদ ছাড়া কিছু না খাওয়া, এবং কার হাতে খাচ্ছি, অবশ্যই আমরা যারা, আমরা নিজেদের হাতে, নিজেদের স্পাউসদের হাতে এটা খাওয়া ছাড়া কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে এমন কারো হাতে খাচ্ছে না যে খুব বিষয়ী, অলওয়েজ অপরের নিন্দা করে, হ্যাঁ, মানে আমরা যারা বিগিনিং স্টেজের কথা বলছি, যারা আরেকটু স্টেজে তারা কেয়ারফুল। অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হয় যে যদি আমরা কোনো ভক্তদের হাতের প্রসাদ ছাড়া না খাই, এটা ভালো হয়। কিন্তু কোথাও, কোথাও পালন করা সম্ভব হয় না। যে যেই লেভেলে আছেন তারা কিন্তু জানবেন যে এটা কি। এটা খুব ডেঞ্জারাস সিকোয়েন্স। কারণ এই কনসিয়াসনেস কি দিয়ে পাস হয় এটা আমার কথা না কিন্তু। আমি তৈরি করছি না কিচ্ছু। আমি শুধু রিপিট করছি। কারণ আমার যোগ্যতা কি পোস্টম্যান। আমার যোগ্যতা কি এটা জাস্ট একটা সাউন্ড বক্সের মতো। আসল মেসেজ আসছে অন্য জায়গা থেকে। এটা প্রুভেন। আমার অনেক দিন সময় লেগেছে বুঝতে। এই ভুল যেন আপনারা না করেন। আমার ১০ বছরের মতো সময় লেগে গেছে এই জিনিসটা বুঝতে। রিয়েলি এফেক্ট করে। রিয়েলি এফেক্ট করে। আপনারা নিজেদের জীবনে বুঝতে পারবেন এটা। ইমিডিয়েটলি এফেক্ট করে। এইজন্য খাবো, আমরা ভালো, ভালো খাবার খাবো। সব রকম খাবার খাবো। কেন খাবো না? যা ভগবানকে দেয়া যায় সব খাবো। 100 and thousands of varieties আছে। সব রকম জিনিস খাবো। ফুচকাও খাবো, সিঙ্গারাও খাবো, ডালপুরিও খাবো, ভগবানকে নিবেদন করে খাবো। ২ দিন সময় লাগবে বানাতে। একটু সময় লাগবে। দোকান থেকে কিনে আনলে ইজি। ফোনে অর্ডার দিলাম চলে আসলো। বাজারে গেলাম কিনলাম। ৳৩ দাম। ৳৩ না। When you cook with love and care, এজন্য মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না অনেক মানে গুরুত্বপূর্ণ। তারা ভালোবাসা দিয়ে রান্না করে। কিন্তু বাইরের লোক ব্যবসা মেন্টালিটি, তারা রাত্রে বেলা কি করে আসছে, কি ধরনের পরিবেশের মধ্যে দিয়ে আসছে, কি ধরনের মেন্টালিটি জানি না। সেই কনসিয়াসনেসটা ফুডের মধ্যে দিয়ে পাস হয়। আবারও বলছি, আমাদের ভালোটা জানতে হবে এবং কতটুকু এপ্লাই করা যায় সেভাবে চেষ্টা করতে হবে। রাতারাতি করতে গেলে একেকজনের সিচুয়েশন অনুযায়ী হবে না। কিন্তু ভালোটা বুঝতে হবে যে দিস ইস আওয়ার গোল। তাই না? এটা আমাদের লক্ষ্য। এটা আমাদের লক্ষ্য, এই জায়গায় পৌঁছাতে হবে। তো কথা যদি হৃদয়ের ভেতরে প্রবেশ করে তাহলে সেই জিনিসের দাম আছে। তো আমাদের এ ফর অ্যাসোসিয়েশন মানে হিয়ারিং ইম্পোর্টেন্ট। বৈষ্ণবের দর্শন পেলাম, বৈষ্ণবটা দেখতে ভালো। বৈষ্ণবদের দেখতে ভালো হয় না 90% বৈষ্ণব। ভক্তি পুরুষোত্তম মহারাজকে দেখেছেন? যদি চেহারার কোয়ালিটি দিয়ে বলেন তখন ইনফেক্ট অনেকেই মনে করবে, আরে উনি কি সত্যি কিছু জানে? পড়াশোনা জানে? কতগুলো বই লিখেছে কেউ কল্পনা করতে পারবে না, এবং এত গুরুত্বপূর্ণ বই।
ইসকনের মধ্যে রাধারানী নিয়ে বই লিখেছেন একমাত্র ভক্তি পুরুষোত্তম মহারাজ। 10 বছর সময় লেগেছে প্রার্থনা করে তাকে এই জায়গায় আসতে, রাধারানীর অনুমতি নিয়ে। পুরো ইসকনের মধ্যে একজন মাত্রই মহারাজ তিনি রাধারানী নিয়ে বই লিখেছেন। অত্যন্ত পাওয়ারফুল, ভেরি সিম্পল, ভেরি হাম্বল। ওনাকে দেখলে মনে হয় উনি মনে হয় পড়াশোনাই জানেন না। ওনাকে দেখলে মনে হয় সাধারণ, অতি সাধারণ। কিন্তু যদি কাটানো যায় তাহলে বোঝা যায়। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বহরে, বিজ্ঞে নাহি বোঝে। তো বৈষ্ণব হতে গেলে আমাদের নিজেদের একটু কোয়ালিটি থাকতে হবে, নাহলে বৈষ্ণবকে চেনা যায় না। আর বৈষ্ণব কিভাবে আমরা চিনবো? তাও আমাদের যোগ্যতা দিয়ে আমরা কিভাবে বৈষ্ণব চিনবো? অব্যর্থ কালতম, মানে যে কোনো সময় নষ্ট করে না। হয় কৃষ্ণ কথা শুনছে, নালে কৃষ্ণ কথা বলছে, নালে ভাগবতম পড়ছে, নালে কৃষ্ণ কীর্তন শুনছে, নালে কীর্তন করছে, নালে ভগবানের কোনো সেবা করছে। বাজার করাটাও সেবা, যদি তার ঘরে ভোগ রান্না করে প্রসাদ নিবেদন করা হয়, বাজার করাও সেবা। সন্তানের দেখাশোনা করছে, কারণ কি? সন্তান তার দেয়া, তার প্রিচিং এর ক্যান্ডিডেট, তাই না? তার ভালোবাসা দিয়ে সন্তানরা শিখবে। সন্তানকে লালন পালন করা, স্বামীকে সার্ভ করা, সব কৃষ্ণ সার্ভিস, যদি কিনা কৃষ্ণ সেন্টারে থাকে, যদি হৃদয়ের মধ্যে কৃষ্ণ থাকে। একটা শুদ্ধ ভক্ত কোনো সময় নষ্ট করে না, সারাক্ষণ ভগবান চিন্তা করছে। আমি অনন্ত বিলাস প্রভুকে শেয়ার করছিলাম, প্রভু কি একটা চান্স পেলে তো মাঝে মাঝে গুণগান গায়, বলো প্রভু আমি আমার রিয়েলাইজেশন শেয়ার করছিলাম যে আমি গার্বেজ ফেলতে যাচ্ছি, একটা সময় আমি খেয়াল করলাম আমি তো অযথা গার্বেজ ফেলছি, ঘরের কাজ করছি, আমার মুখে কৃষ্ণ নাম নেই। হোয়াট কাইন্ড অফ ডিভোটি আই অ্যাম? ইউজলেস টাইম ওয়েস্ট করছি। আমি গার্বেজ ফেলতে যাচ্ছি, আমার মুখ কি দোষ করছে, মুখে কেন কৃষ্ণ নাম নেই? আর এটা আমি জানলাম কেমন করে? জন্মের পরেই কি এরকম হয়েছিলাম? না। কথা শুনতে শুনতে বুঝলাম যে এটা কি ভাইটাল। তো আমি সেই জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। যারা গুরুত্ব বুঝতে পারবেন, মুখে যেন কৃষ্ণ নাম চলে। কেউ কিচ্ছু করতে পারবো না। মামা, পিসি, মাসি, ভাই, বোন কারো উপকার করতে পারবো না যদি নিজেরা মাস্কটা না পড়ি। নিজেরা যখন মাস্ক পরবো, যখন তুলসী মহারানীর কাছে হাত জোড় করে প্রার্থনা করব, তুলসী মহারানী হয়তো আমি নিজে করতে পারবো না, কিন্তু কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ করে দেবে। তাকেও ভক্ত সঙ্গ দেবে, তাকেও প্রসাদ দেবে, তাকেও কৃপা দেবে। এরকম হয়েছে। আমি আপনাকে একটা ডাইরেক্ট উদাহরণ বলি। আমি এদিকে শ্রীমদ ভগবত গীতা, আমি ভাগবতম, চৈতন্য চরিতামৃত ডিস্ট্রিবিউট করছি। আমি একদিন খবর পেলাম আমার বাবাও এখানে বসে অডিয়েন্সে। তারা মন্দিরে গেছে, সুস্থ হওয়ার পর যেই জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পেয়েছে, তারা মন্দিরে গেছে। তো তারা যখন গাড়িতে উঠছে, তখন এক প্রভু এসে গাড়িতে শ্রীমদ ভাগবতম তুলে দিয়েছে। তো বাবা বোঝেও নি ওটা কি বই, বাবা চলে এসছে, বাবা এখানে আছে। তা আমাকে যা বর্ণনা দিচ্ছে, এরকম এতগুলো বই, এই আমি তখন বললাম তোমার ঘরে তো শ্রীমদ ভাগবতম চলে আসছে। আমি গৌরাঙ্গীকে এসে বললাম, গৌরাঙ্গী বলে দেখেছো কৃষ্ণা কি দয়াময়, কারণ তুমি এখানে তোমার বাবার কাছে পৌঁছাতে পারবে না শ্রীমদ ভাগবতম না। বাবারা নর্মালি ছেলের কথা শোনার আগে 10 বার ভাবে, কিন্তু কৃষ্ণা কি করুণাময়, তাকে কিছু বলার আগে তার গাড়িতে তুলে দিয়েছে শ্রীমদ ভাগবতম। বাবা বলছে পড়া শুরু করে দিয়েছে। শিবরাত্রি ছিল তার আগে, আমাদের ওই টকটা শোনার পরে আমি সুমিত্র কৃষ্ণপ্রভুর টকটা শেয়ার করেছি, সেটা শুনে আমার বাবা অডিয়েন্সে আছে এখন। তো বাবা বলছেন যে আমি ওইটা পেজ উল্টে উল্টে ওই জায়গাটা পড়া শুরু করে দিয়েছি। হরে কৃষ্ণা, শ্রীমদ ভগবতম, ভক্তের ঘরে থাকে, ভক্ত পৃষ্ঠা উল্টাতে বছর বছর লেগে যায়। কৃষ্ণা কত দয়াময়। তখন গৌরাঙ্গী বলছে তুমি এখানে শ্রীমদ ভগবতম ডিসকাউন্টে, শ্রীমদ ভগবতম চৈতন্য চরিতামৃত সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই ফোন করছো, এই সাথে যোগাযোগ করছো, কি করছো, এখানে তোমার এফোর্ট দেখে কৃষ্ণা তোমার বাবা মার কাছে পৌঁছে দিয়ে গেছে। দিস ইজ মার্সি, দিস ইজ কৃষ্ণা, ভাবগ্রাহী জনার্থ। তো আপনাদের একটা উদাহরণ দিলাম, অনেক সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে। হ্যাঁ, আমরা আর কথা বাড়াবো না, কিন্তু মনে রাখবেন এ ফর অ্যাসোসিয়েশন, বি ফর বুকস, বুকস মানে শোনা বা পড়া, সি ফর চ্যান্টিং, কোয়ালিটি চ্যান্টিং। কোয়ালিটি চ্যান্টিং মানে কি? কাউকে নিয়ে কোনো নিন্দা করা না, কিন্তু আবার ভক্তির প্রতিকূলে লোকজনদের সাথে বেশি অ্যাসোসিয়েট করাও না। অ্যাসোসিয়েশন করা মানে তাদের কাছ থেকে শোনা না, গড়বড় হয়ে যাবে। নিন্দা করব না, কিন্তু যে হাত ধোয়নি এখনো, হাত ধোলার লাইনে দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে আমি হাত মেলাতেও যাব না। তাকে বলবো না রে তুমি তো হাত ধোওনি, এটা বলবো না। তিনি 2 দিন পরেই হাত ধোবে, আমি একটু আগে হাত ধুয়েছি, সে একটু পরেই হাত ধোবে। নিন্দা করব না, কিন্তু এট দ্য সেম টাইম তার সাথে বেশি সঙ্গ করতে যাব না, তার কাছ থেকে বেশি শুনতে যাব না। এ ফর অ্যাসোসিয়েশন, বি ফর বুকস মানে হিয়ারিং। এই হিয়ারিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাসোসিয়েশন এবং বুকস এর মধ্যে এই হিয়ারিংটা নাম্বার 1, নববিধা ভক্তির নাম্বার 1 হিয়ারিং। আমাদের মধ্যে আজকে যাদের মধ্যে যতটুকু প্রোগ্রেস হয়েছে বিকজ অফ হিয়ারিং,
only and only because of hearing. A for association, B for books, C for chanting, and D for diet. আমি তো বললামই, কভার করলাম প্রসাদ, একাদশীর ব্রত পালন করা, আর অনলি প্রসাদ, কৃষ্ণ প্রসাদ খাওয়া। কষ্ট হবে, আমি আপনাদের সবাইকে বলেছি, কষ্ট হবে। এমন দিন গেছে, আমি বললাম তো 4টে পর্যন্ত আমি খাইনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি নিজের ফ্যামিলি মনে করে, নর্মালি নিজের সাধনার কথা শেয়ার করে না। আমার বুঝতে অনেক দেরি লেগে গেছে, 10 বছর যেন আপনাদের না লাগে, 10 years লেগে গেছে আমার জিনিসটা ধরতে। দিস ইজ দ্য বেসিক। এমনও হয়েছে 4টের সময় আমি ফাস্ট ব্রেক করেছি, কিন্তু সেদিন কোনো একাদশী না। এমনও হয়েছে আগের দিন একাদশী গেছে, পরের দিন দুপুর 3টে বেজে গেছে। ঘটনাচক্রে আমার মিটিং এর পর মিটিং, তারপরের দিন সকালে হুলস্থুল। কখনো কখনো এমন সিচুয়েশন আসে ফ্যামিলি লাইফে, আপনারা সবাই মানে বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা জানেন, বিভিন্ন সিচুয়েশন আসে আমাদের, কখনো কখনো পরিস্থিতির আওতার বাইরে চলে যায়। রাতে হয়তো ঠিক মতো ঘুম হয়নি, তারপরেও রাত 3টে পর্যন্ত, আমি তারপরেও ব্রেকফাস্টও করিনি। কেন করিনি? কারণ কি, এটা আমার টেস্ট, আই ডিজার্ভ মোর দ্যান দ্যাট। এটা তো কিছুই না, আমি কৃষ্ণ নাম না নিয়ে করব না। অনেক টাইম, 30 years, মোর দ্যান 30 years আমি পাস্ট করে ফেলেছি আমার এই জিনিস জানতে। আর কেন? অনেক লেট হয়ে গেছে। এ ভালো, ও ভালো, এটার মন রাখি, তার মন রাখি, উনি কি বলবেন, তিনি কি বলবেন, তে কি বলবো, সবাই আমাকে খারাপ বলুক, আই ডিজার্ভ মোর দ্যান দ্যাট। কিন্তু আমি সবার জন্য প্রার্থনা করব। আমার সামাজিকতা রক্ষা করতে গিয়ে ভালো দেখাতে হবে না, কিন্তু আমি হৃদয় থেকে তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব যাতে তাদের ভালো হয়। আল্টিমেটলি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকের কথা শেষ করব। আমরা যখন কাউকে নিয়ে নিন্দা করি, বা আমরা যখন কাউকে এনভিয়াস হই, মানে কারোর প্রতি হিংসা বা দ্বেষ করি, বা কাউকে নিয়ে নিন্দা করি, খুব কেয়ারফুল, মনে রাখবেন তাদের খারাপ গুণ বা তাদের খারাপ কর্ম আমাদের কাছে চলে আসে। বি কেয়ারফুল। আবারও রিপিট করি, আমরা যখন কাউকে নিয়ে নিন্দা করি, হতে পারে সে সত্যিই নিন্দার যোগ্য। অনেক সময় বলে, আরে ওই লোকটা কি করলো, আমার ওই আত্মীয়টা কি করলো, ওর এই স্বভাবটা খুব খারাপ, যা আলোচনা করছি, ওর এই ওই 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 বাজে কোয়ালিটিটা আছে, আরে এ তো নেশা করে, আমার একদম ভাল লাগে না। ইভেন এগুলো নিয়েও যদি আলোচনা করি, 4 রেগুলেটিভ প্রিন্সিপাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে মেইন থিং হচ্ছে 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করা। এর মধ্যে কোনো ইফ বাট সো নেই, ম্যান্ডেটারি। এটা হচ্ছে গ্রস একটা সিন, এর মধ্যে গেলে কিছুই স্বাদ পাবো না। এই 6 মাসের যে চ্যালেঞ্জ দিলাম আমি, অ্যাকচুয়ালি 3 মাসে আপনারা, 3 মাস না, 3 সপ্তাহ থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন। 6 উইকস এর মধ্যেই আপনাদের মধ্যে 90% লোক বুঝে যাবে দিস ইজ দ্য বেস্ট থিং, যদি এই ফরম্যাটটা ফলো করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে চ্যান্টিং করা, প্রসাদ খাওয়া, কৃষ্ণকে অফার করে না খাওয়া, কাউকে নিয়ে ক্রিটিসাইজ না করা, 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করা, ব্যাস, একাদশী পালন করা, দ্যাটস ইট। এইটুকু করলে 6 সপ্তাহ, 6 উইকস এর মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। আপনারা যদি কাউকে, আপনারা আমার হয়ে এই চ্যালেঞ্জটা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু এইগুলো ফলো করতে হবে। কিন্তু আমি 6 মান্থস বললাম, বাউন্ড টু গেট দ্য রেজাল্ট। তো 4 রেগুলেটিভ প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট, 4 রেগুলেটিভ প্রিন্সিপাল। আচ্ছা, আমরা জাস্ট একটা প্রশ্ন বা কমেন্টস নিতে পারি, আমাদের অনেক রাত হয়ে গেছে, কালকে মঙ্গল আরতিতে যেতে হবে যারা আপনারা মিশিগানে আছেন। কোনো কোশ্চেন বা কমেন্ট যদি ইম্পর্টেন্ট কিছু থাকে, আর না হলে আপনাদের অনুরোধ করব আমাকে ফোনে, মেসেজে, টেক্সট মেসেজে বা ভয়েস মেসেজে রাখতে পারেন। তো এটা মনে রাখবেন, আমরা কাউকে নিয়ে যদি নিন্দা করি সেটা আমাদের আসবে, সুতরাং নিন্দা করব না, তাদের নিয়ে প্রার্থনা করব। তাদের যদি আমরা ওয়েল উইশার হই, কেন নিন্দা করছি, তার কি কোনো উপকার হবে? তার মানে আমার খারাপ গুণ আমার ভেতরে এটা আছে তাই বেরিয়ে আসছে, তাই না? আমাকে নিজেকে ভালো হতে হবে না, আমার স্টেশনের টাইম কম, আমাকে আবার ট্রেন ধরতে হবে, এটা এটা মাথায় বসিয়ে নেন। অনলি কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, কে কি বললো কারো মন করা, কিন্তু আমাদেরকে কিন্তু কেউ, আমি যদি আজকে ডিসাইড করে আমি প্রসাদ ছাড়া কিছু খাবো না, আমাকে কিন্তু কেউ মুখটা ধরে খাইয়ে দেবে না। ইট ইজ মাই এক্সকিউজ, আমি এক্সকিউজ তৈরি করছি। অ্যাকচুয়ালি কি খাবো, রান্নাটা কে করবে, ইউ হ্যাভ টু ডু ইট ইফ ইউ আর কেয়ারফুল, ইফ ইউ আর ওরিড অ্যাবাউট ইউর জার্নি। আমাদের সেটা করতে হবে, রান্নাটা কে করবে, আমার ছেলে খায় না, আমার মেয়ে খায় না, হ্যাঁ, আমার মা বাবা শুনবে না, আমার হাজবেন্ড শুনবে না, হোয়াট এভার, এটা বাহানা। আমি খাবো না, আমার তো সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। আজকেই গতকালকে একজন আমাদেরই গৌরাঙ্গ কুটির ভক্তের সাথে কথা বলছিলাম, আমার মনে হচ্ছে সে এখনো আছে আমাদের সাথে, হ্যাঁ আছে, নাম বলছি না,
কিন্তু তিনিও আছেন আমাদের সাথে। তিনি বলছেন সেদ্ধ ভাত খেয়ে কোন রকমের ডাল চাল দিয়ে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিয়েছেন, কিন্তু একবার প্রতিজ্ঞা করে নিয়েছেন। আর আমি তাকে বলেছিলাম যে আপনি যদি কষ্ট হয়, আপনাদের সিচুয়েশন দেখছি, আপনি একটু সময় নিতে পারেন। আমাকে বলেছেন না, না, একবার আমি শপথ করেছি আমি আর এই পথ থেকে ফিরবো না, আমার জন্য শুধু প্রার্থনা করেন। তো আমি এই জন্য ডেইলি প্রার্থনায় তাকে রাখি, ডেইলি প্রার্থনায় তিনি আছেন। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার একটা কোশ্চেন ছিল, আমার একটু 1 মিনিটের একটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম, গৌরাঙ্গ কুটির সব ভক্তবৃন্দকে। আমার এই কথা, আমি 5টার সময় জয়েন করে দেখছি শুরু হয়ে গেছে। আমি রেগুলার জয়েন করি, তা এখন কটার থেকে আরম্ভ হচ্ছে? আমাদের ইন্ডিয়ান টাইম কটা? আমার এটাই জানার ব্যাপার। আমি জাস্ট 5টায় খুলেই দেখি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 5টাতেই শুরু হয়েছে, 5টাতেই শুরু হয়েছে, ইন্ডিয়ান টাইম 5টাতেই শুরু হয়েছে। শুধু এই সপ্তাহে 2টো দিনই এরকম হবে, মানে মাসে 2টো দিন এরকম, আর 2টো দিন হচ্ছে ইন্ডিয়ান টাইম রাতে বেলা, যাতে দুই দিকেই ব্যালেন্সটা ঠিক থাকে। তো তার মানে 5টা, আমাদের 5টা। ভোর 5টা, রাইট, একদম টাইম, একদম টাইম। ইন্ডিয়ান টাইম 4:30। ইন্ডিয়া বাংলাদেশ 5টা, ইন্ডিয়ান 4:30। কারণ মিশিগানের ওই তো 4:30 হয়। শোনা যাচ্ছে না। মানে মিশিগানের ও। 7টা, মানে বাংলাদেশের 5টা, মানে ও, ইন্ডিয়ান আচ্ছা, আচ্ছা, 4:30। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তো 5টায়, হ্যাঁ আমি আরো জাস্ট আরো 5টায় আরো ওপেন করে দেখি, তখন কীর্তন টির্তন কিচ্ছু শুনলাম না, মানে তার মানে আরো আগে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি 5টায় ঢুকেছি। আসলে 4:30, ঠিক বলেছে দ্বিজেন প্রভু, ঠিক বলেছেন। আসলে 4:30 ইন্ডিয়ার টাইম, 4:30 4:30। বাংলাদেশের টাইম 5টা, রাইট রাইট, 5টা, হ্যাঁ। বাংলাদেশের টাইম। ইন্ডিয়া, আমার একটা রিকোয়েস্ট, ইন্ডিয়ান টাইম 4:30টা যদি 5টা, মানে আর শোনা যাচ্ছে না কিছু, কারণ তোমার মিউট আছে বোধহয়, এই জন্য শোনা যাচ্ছে না। মিউট না, না তো। তোমাকে শোনা যাচ্ছে, কিন্তু চঞ্চল প্রভু কি বলছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, কই করেন, বলছি ইন্ডিয়া, আপনি আনমিউট করেন। তো শোনা যাচ্ছে না, কোনো কারণে আনমিউট হচ্ছে না, এই জন্য। গিয়ে আবার এটা করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট, সেটা ইন্ডিয়া থেকে একজন এই মাত্র জয়েন করলো। এই জন্য আমরা কি করেছি, যেহেতু খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, এই জন্য আমরা করেছি যে একটু আগে করতে হচ্ছে। কারণ কি, আমারকে ক্ষমা করবেন, কারণ আমার নিজের জন্যই। কারণ কি, যখন রাত হয়ে যায়, আমার সবাইকে বাচ্চাদের নিয়ে ঘুমাতে দেরি হয়ে যায়। পরের দিনে সাধনাটা একটা রিপেল এফেক্ট হয়ে যায়। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে বসে যে চ্যান্টিং করার যে চেষ্টাটা করি, সেটাতে একটু বিক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, তো শেষ করতে করতে দেখা যায় 9টা, 9:30 বেজে যায় তো আমাদের এখানকার রাত্রির সময়। এই জন্য কি করেছি, মাসে 2টো শনিবার, আমাদের শনিবার, তার মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের সময় অনুযায়ী আর্লি মর্নিং, অনেক আর্লি মর্নিং, যেটা বাংলাদেশের ভোর 5টা আর ইন্ডিয়ার ভোর 4:30। কিন্তু বাকি 2 দিন আবার ইন্ডিয়ার জন্য সবচেয়ে সুইটেবল টাইম, ইন্ডিয়া বা বাংলাদেশের মাসের মধ্যে 2টো দিন, সেটা হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলাটা মানে আমাদের 10টা, ইন্ডিয়ার সময় সন্ধে 7:30, আর বাংলাদেশের সময় রাত 8টা। তো এটা হচ্ছে লাইভ। যাই হোক, আমি অ্যাটেন্ড করতে চাই 4টাতেই। এবার হচ্ছে আমার এই যে 4:30টা একটু 5টা হলে খুব ভালো হয়, মানে আর আধ ঘন্টা যদি কোনো কারণে পেছানো যায়, কারণ আমি শুরু থেকে অ্যাটেন্ড করি। তো এইটা আমার রিকোয়েস্ট থাকলো, যদি পসিবল হয় আর কি। 4:30টা সো আর্লি, 4:30টা। আমি আশা এটা 5টা করলে, আমি কল্পনাই করি না 5টার সময় যে জয়েন করবে, কিন্তু আমি জানি যে ইন্ডিয়া থেকে বিশেষ করে 2জন, আমাদের মানসী মাতাজি আর এই যে নৈরঞ্জনা মাতাজি, এই 2জন খুবই অ্যাগ্রেসিভ। এবং অ্যাকচুয়ালি এই 2জনের কথা চিন্তা করেই আমাদের এভরি স্যাটারডের ক্লাসটা আমরা 2টো অল্টারনেট করে দিয়েছি, যে 2টো সানডে। সেখানে আবার অতসী মাতাজি আর দ্বিজেন প্রভু আবার তাদের খুব ডিস্টার্ব হয়, কারণ তারা সানডেতে করতে পারে না, তাদের কমপ্লেন। সুতরাং ব্যালেন্স রাখতে গিয়ে আমাদের এটা করতে হচ্ছে। এই জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাদের যেই পার্টটুকু মিস হচ্ছে, তারা সময় করে গুরুত্ব দিয়ে ইউটিউবে দেখে নেবেন। ইউটিউবে আপলোড করা থাকে আপনাদের জন্যই, কারণ আমাদের গৌরাঙ্গ কুটি পরিবারের বাইরে আমাদের কারো টার্গেট না। কিন্তু কেউ যদি দেখে উপকৃত হয়, কারো ভালো লাগে, অনেক ধন্যবাদ। কমেন্টে জানতে পারলে খুশি হব। আর মোস্ট ওয়েলকাম, এনিবডি ক্যান জয়েন। কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু একটু এই দেখো, অলরেডি এখন আমাদের 9টার মতো বাজে। তো কালকে ভোরবেলায় আমার বড় মেয়েকে নিয়ে মঙ্গল আরতিতে যাব। সুতরাং তার জন্য ওদের ঘুম পাড়াতে হচ্ছে, আর ওর কনসেন্ট্রেশন এদিকে। ও বলে, বাবা তুমি ক্লাস করতে থাকলে
ওর ঘুম হয় না, ও ফুল ফোকাস দিয়ে ক্লাস শোনে চুপচাপ, শুধু ক্যামেরা বন্ধ রাখা হয় এই জন্য যাতে ওদের লাফালাফি আর ছোট মেয়ের লাফালাফি না দেখতে হয়, কিন্তু ও মন দিয়ে শোনে, আবার আমাকে বলে কি কি শুনলো, কোন দিন কোন গল্পটা কোন ক্লাসটা ভালো লাগলো। তো এই জন্য আমি চাই যে সব দিক ব্যালেন্স করতে গেলে আমাদের এটা করতে হচ্ছে যে 7টা থেকে 8:30, দেখুন তাও 7:30 ক্রস করে 8:30 ক্রস করেই যায় সব সময়। একটু চ্যালেঞ্জিং, এই জন্য ইউটিউবে আপলোড করা থাকে। আমি বুঝতে পারছি মানসী মাতাজি আপনি মানে খুবই সিনসিয়ার এবং আজ পর্যন্ত কোনো ক্লাস মিসও চেষ্টা হয়নি, করি। কিন্তু ইউটিউবে আমি বলবো তো একাধিকবার শুনতে। ইভেন ইনফ্যাক্ট কি করি আমি অনেক সময় দেখি ঘরে এসে দেখি গৌরাঙ্গী ক্লাস শুনছে, কারণ ও বাচ্চা সামলাতে গিয়ে তখন ক্লাস শুনতে পারে না, এই ক্লাসটা শোনে। কারণ কি আমরা গুরুদেবের কাছ থেকে যে মেসেজগুলো পাই সেই মেসেজগুলো অনলি এই কয়জন মানুষের জন্য স্পেশালি বিশেষ আশীর্বাদে এই প্যাকেজ করা। বিশাল তো আমার নিজের দশ জীবনে মাহানে অনেক দুইটা নিচে আমার নিজের জীবনে অনেক কাজে লাগে। হ্যাঁ, তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একাধিকবার শুনতে, এবং শুনে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ জানাবেন। এটাই হচ্ছে আমাদের সর্বোত্তম কমিউনিকেশন প্রসেস। টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজ জানেন, আমি অবশ্যই সময় মতো আপনাদের উত্তর দেব। আপনারা অনেকেই করছেন, অনেকেই মেসেজ রাখছেন, অনেকেই পার্সোনাল মেসেজ রাখছেন, আমি ক্লারিফাই করার চেষ্টা করছি আমার যোগ্যতা অনুযায়ী। আর আমাকে ক্ষমা করবেন আমার অযোগ্যতা, আমার অক্ষমতার জন্য, এবং ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে সেটা আমার অবগুণের কারণ। কিন্তু এই মেসেজ থেকে যা কিছু লার্নিং সব শিল প্রভুপাদের কৃপা, গুরু মহারাজের কৃপা, ইসকনের বর্তমান গুরু বর্গবৃন্দের কৃপা, হ্যাঁ, সমস্ত গৌরীয় বৈষ্ণব বর্গবৃন্দের কৃপা। তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। জয় শিল প্রভুপাদ, গৌরাঙ্গ কুটির সকল ভক্তবৃন্দ কি জয়। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। সামনের ক্লাসটা আমাদের রবিবারে, বাংলাদেশ ইন্ডিয়ার সময় অনুযায়ী সামনের রবিবার রাত্রে, আর ইস্টার্ন টাইম মানে আমেরিকা কানাডার সময় অনুযায়ী সামনের রবিবার, মানে আগামীকাল না, সামনের রবিবার সকালে। গৌর পূর্ণিমা সবার ভালো কাটুক, সবাই দর্শন করবেন, হ্যাঁ, সবাই ভালো করে প্রসাদ খাবেন, কীর্তন করবেন, অনেক আনন্দে কাটান। আর নতুন বছরটা গৌর পূর্ণিমা দিয়ে নতুন বছর শুরু হয় গৌরীয় বৈষ্ণবের পরব। আপনারা আজকে রাত থেকে সংকল্প করুন যে নতুন করে কি করতে চান, কালকের দিনটা কেমন করে কাটাতে চান, আর পুরো বছরটা কেমন করে। কৃষ্ণ আপনাদের হেল্প করবে। তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন, কখনো বৃথা যায় না। दिन पवन गौरांग प्रभु की जय। जय जय गुरु कृष्ण महाराज। महाराज की जय। जय श्रील प्रभुपाद, हरि बोल। जय श्रील प्रभुपाद की जय। हरि बोल। प्रभु भगवान की प्रभु जय। की जय।